স্টোরিটা কোথাকার? আপনার ভাই ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি। ফেসল ভাই, আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের 1930 থেকে 40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পর ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর বা সর্বোচ্চ 5 বছর, ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিন্তু কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো বা জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো একটা সন্তান ছিল। তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3 থেকে 5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একই ভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি। তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে না যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জায়গার সংকট, তো আমার এই 2 বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতে। তো ওনারা রাজি হয়ে গেলে তো এরা কেমন খেত, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই 2টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি। তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যেই বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়, আচ্ছা, তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও বাছাইকৃত কিছু ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ঘটনা বাছাইকৃত ভয়ানক ঘটনা। ভূতপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। ডাইনি অপবাদ দেওয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো, এর বিচার হবে, কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসত। তখন বলে যে না, আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোন দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করার এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বললো যে তোমার তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে। এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা, কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা, এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর, মানে এইভাবে চলে গেল। এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে। আচ্ছা, তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে প্রহার করছে লাঠি দিয়ে।
এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি। তো উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনার সেই ভাবি, এক যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়। আচ্ছা, তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা একে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। আচ্ছা, তখন বলেন না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওর বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার আসল ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে, মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। তো এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে উল্টা হতো আর কি, উল্টা হতো। তো ওনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো, এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর, এটা এর সাথে আছে। তো একে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এর যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না, এই কারণে আমি বাচ্চাদেরকে হত্যা করছি। আচ্ছা, তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। আচ্ছা, তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা, কারণ এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোন একটা জায়গায় নিষ্ক্রিয় করে দেন আর কি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি 1 যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা, উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যাপার করতে থাকে। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়, তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতেন। আচ্ছা, দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখছে, স্বাভাবিক অবস্থায় নাই, স্বাভাবিক না এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং আসলে ভাই ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সেও সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়া মূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতিতে, এটাও কেউ জানে, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটার যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম।
মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর, ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। আচ্ছা। ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে। এই মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা। তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওইরকমই থেকে গেল, এইটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন? হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, আচ্ছা, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। আচ্ছা। সেটা হলো, দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা। কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়? সিলেট। কোথায় পাওয়া গেছে? চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে? রাজশাহীতে। তো ওনার হাজবেন্ড কে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন? উনিও মানসিক ভাবে ওরা জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়? বলে আপনি তো এখন সিলেটে। তো আমার বাড়িতে অমুকখানে, এখানে কিভাবে চলে আসলাম? তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর আকৃতি দেখতো, একটা ছায়া মূর্তি দেখতো, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল? এটা খুব অদ্ভুত ব্যাপার। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো এই আজও পাওয়া যায় নাই। ওই এলাকায় এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা, কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে প্লিজ বলবেন। এটা ইন্ডিয়ার নৈনিতালের, এটা হচ্ছে ইন্ডিয়ার নৈনিতালের ঘটনা। আচ্ছা। আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী। তো ওর বোন এক সময় আপনার নৈনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয়, এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, তো শুরু করি। জি প্লিজ। আচ্ছা, তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি। উনি গিয়েছিলেন ভারতের নৈনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টে সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি, মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, জায়গাটা এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে, সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে, এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, সেই মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান দিয়ে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি, মানে ওই কল যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে, সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চান আর কি, স্কুটারটা যেতে চান আর। আচ্ছা। তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে, অন্ধকার। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে, পাশে যে ঝোপ, ওখানে কিছু একটা নড়ছে। আচ্ছা। এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে। আচ্ছা। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি, ওই পাশে
ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল, আচ্ছা, হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা, এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে এবং চুল তার মাথা ভর্তি চুল, উস্কো খুস্কো টাইপের। এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবেই সে স্ট্রাক্ট হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে ওখানকার লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর, এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন, ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেম গুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়ায় ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে, এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিসফিস করে কে কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিসফিস কথা খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিসফিস করে তাকে কিছু বলছে। এবং ফিসফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু। এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পাওয়ার পর এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা, তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুখ দিয়ে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে। আচ্ছা, সেটা কেউ বুঝতে পারে না, এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, যারা আশেপাশে থাকে, এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়, ঠিক আছে। তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে, এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন গানা নেই, বাবা মা এসে তখন দেখে যে, তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটু চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা, তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা, তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে, দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী, হ্যাঁ, ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে তো বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল, এবং তাকে সে চুজ করছে, তো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলির মানুষ খুব টেন্সড হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না, তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে, বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে। আসলে মেডিকেল ট্রিটমেন্ট আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া, এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। আচ্ছা, তো বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্ট এরকম থাকলেও দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তার কিছু মানে এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে যে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশের লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের দেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরম ভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সেই অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে।
এমন এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে। বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মেলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যায় সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো জিনিস উনি আয়োজন করেন। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস এ সুপার ন্যাচারাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যে এরকম, বাট সে এটাও বলছে যাত্রা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্ট দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, সেই রুকে আর তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। আচ্ছা, এবং যেই দিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে আসে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুইজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সারসাইজ যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথেই সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা, উঠে সে প্রথমে লাঠি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিছে এবং গালাগালি শুরু করলো তার ওই দরবেশকে ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি বসেন, সেই গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরি গুলা কিন্তু বলা শুরু করছে আসল ভাই সেই মেয়েটা, যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পার্সন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না, আচ্ছা, আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে দোয়া বা ওনার যে প্রসিজার গুলো বিভিন্ন ভাবে কথা বলে, এগুলোর বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের। আমাদের রুকিয়া যেটা বলে এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে, এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার এক বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজ সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিনগুলা বা যে এন্টিটিস গুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, এবং তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়াতের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ, তো উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা, সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট খুব কম বয়সে, অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভেতরে আছে রাসেল ভাই। আচ্ছা, এরকম ভাবেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আপনার ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলে শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, তার বন্ধু রিসার্চের সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। আচ্ছা, এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল, উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কারণ উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই।
তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। আচ্ছা। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো, জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন। কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। আচ্ছা। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল, যারা সাহস হয়ে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা। এবং এমন আতঙ্ক চোখের মধ্যে, খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কেউ বলতে পারে না, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। আচ্ছা। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। আচ্ছা। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন, যার পর ডাকাডাকি করলে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমি রকিং চেয়ারের উপর বসলাম, রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করেন ঠিক আছে, তো বলছে তাহলে তুমি আসো আমার সাথে। উনি আবার বললেন না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভেতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল, তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দেয়া মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশও উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয় এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত হয় নাই কখনো, আসলে কি ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাবো আহমেদ বাবুর কাছে আমাদের পরবর্তী স্টোরি শোনার জন্য। একটা হসপিটাল স্টোরি, রাইট?
ওকে। হ্যাঁ, এটা হসপিটালের স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাঁ, আমরা মানে ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত। অবশ্যই, কারণ আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি তাদের সবাইকে স্মরণ করা উচিত। একদম। ওকে রাসেল ভাই, এটা একটা হসপিটালের কাহিনী। যিনি বলেছেন তিনি এখন বৃদ্ধ। আচ্ছা। এটা সম্ভবত বা আমাদের দেশ স্বাধীনের সময়কাল বা তারও আগের কাহিনী, কোন একটা সময় আর কি, বেশ পুরনো। তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না। কিন্তু ওনার কোন একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস গঠিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় ঢাকারই একটা কোনো হাসপাতাল এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো ওই সময় আসলে লোকেশনটা বলা ঠিক না। ওকে, এনিওয়েজ সামওয়্যার। তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় দেন, তখন যদিও তখনকার আপনার দেখা যেত যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফেস করেন। ওই সময় ওনার থাকতে হবে কিছুদিন, কেবিন ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক মানে তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার আসল ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেড, 4টা বেডে 3টাই খালি। আচ্ছা। এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে মানে সিটই নেই, কিন্তু পরে দেখা গেলো 4টা মানে 4টাই খালি। আচ্ছা। তো ওখানে দেওয়া হয়। তো উনি একটু আশ্চর্য হন যে কি ব্যাপার, এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের এসে। যাই হোক, ওখানে ভর্তি অবস্থা থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন। বেচারা আসলে তখন থেকে আসলে উনি আসলে একটু একলাই মানুষ আর কি, মানে খুব একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ না, যে অনেক মানুষ ওনাকে ঘিরে থাকে এরকম কিছু। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন, রাতে খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে দিয়ে শুয়েছেন। রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে, একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা মানে ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল। বাকি লাইট দুটা ছিল টিউব লাইট নাকি, নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আছেন, ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পরপর কাশি আসে। একটা সময় যখন ওনার তন্দ্রা আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইটটা ছিল তখনকার সময়কার ফিলামেন্টের বাল্ব আর কি, মানে পিট করতে 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 ঠাস করে লাইটটা নিভে গেল, কেটে গেল আর লাইট, পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। এবং এই অন্ধকারটা যখন চোখটা সহ্য হয়ে আসল না, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনের যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসা, মানে অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে। এবং উনি খেয়াল করলো আস্তে আস্তে যে বাকি 3টা বেডেই মানুষ আছে এবং মানে ইটস লাইক শুয়ে আছে, সামনের জন বসে আছে এরকম। তো উনি চিন্তা অন্ধকারে এগুলো মানুষ আসলো কেমন, এবং উনি মানুষের ঠিক বুঝতেছেন, মানে প্রেজেন্সটা বুঝছেন যে মানুষ আছে এখানে। এবং মানে খুবই সে মানে হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটু আগে মানুষ ছিল, লাইট নিবলে এখানে মানুষ আসলো কেবে, এবং তার গা কাটা দিয়ে উঠছে, ঠিক আছে। এবং একটা সময় উনি দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়তেছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসলো, এসে ওনাকে কিছু একটা ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা। এবং এই ভদ্রলোক তখন এত ভয় পেয়েছে বলার মতো না, সে মনে করেন যে বিছনার থেকে সে পড়ে গেছে, পড়ায় যে মানে সামথিং ইজ গোয়িং অন হিয়ার, কি ব্যাপারটা। এবং সে বিছনা থেকে পড়ে যায়, সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা। বের হয়ে যায়, দেখতেছে যে পুরো করিডোরটাই ফাঁকা, করিডোরে কোনো মানুষ নেই। উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে মানে কোনো মতে আসছে নিচে, এসে ওখানে ওয়ার্ডকে বলতেছে, তোমরা আমাকে কোন ওয়ার্ডে দিচ্ছে, এখানে মানুষ আছে আমাকে কেন। ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না। তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে আছে দায়িত্বে যে থাকে তাকে দেখা দেওয়ার জন্য বলছে। আচ্ছা। এর মধ্যে একজন আসছে, এসে বলছে কি হয়েছে, বলছে যে আমি ওয়ার্ডে দিচ্ছ, সেখানে মানুষ আছে, আমি এখানে যে আমাকে বিছনা থেকে উঠাই দিচ্ছে। ওই লোক কোনো কথা না বলছে, আপনি আমার সাথে আসেন। আসছে, এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আরেকটা লাগাতো। তো ওই সাথে যে আছে সে এসে লাইট লাগাই দিচ্ছে, একটা লাইট লাগাতে কেউ নাই ওখানে, এবং ওনার বিছানাটা আছে বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্ল্যাট করা, মানে সুন্দর করে আপনার বিছানা, মানে যেমন টাইট কভার শিট থাকে সেরকম। ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকম ভাবেই আছে। তো উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে। তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখানে দাঁড়াও, লাইটটা নিভাও না। বলছে যে না, লাইট তো নিভাইতেই হবে, আমাদের হাসপাতালের রুলস, লাইট নিভাইতে হবে, এরকম ই কর না।
তো সে অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি, আচ্ছা মানে আমার এরকম কি দেখছি আমি। তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছিল এবং সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এই রুমটাতে। সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এবং প্রায় হাসপাতালের মানুষ এখানে এসে দেখে, হাসপাতালের মানুষ এখানে এসে হাসপাতালে দেখে দেখে যে এখানে এসে আচ্ছা। কেউ আছে, আচ্ছা মনে হয় যে কেউ থাকতেছে, কেউ মানে নড়তেছে বা কেউ হাঁটাচলা করতেছে। আচ্ছা এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না, রোগী রাতে ভয় পায় এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে যায় রুমে, মাই গড। এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস করে মানে চেঞ্জ করে লাগাইতে পারছে এখানে। আচ্ছা আচ্ছা এবং ওই লোক পরদিনই তার আত্মীয়স্বজনটাকে বলে যে আমি এইখানে থাকবো না, আমার অন্য কোথাও পাঠাও, খুবই স্বাভাবিক। নাহলে এরকম অবস্থায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন ফারনান, এবং ফারনান চমৎকার ঘটনা বলেন, এবং লাস্ট টাইম তিনি যখন এসেছিলেন তখন একটা স্টোরি তার বাকি ছিল, তারপর আজকে নতুন একটা স্টোরি হয়। তিনি আমি জানি না যে জানি না তিনি কি ঠিক করেছেন, বাট আমরা শুনবো তার কাছে একটা স্টোরি, সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি। তো চলুন শুনে আসি ফারনানের নতুন স্টোরি। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের পুরান ঢাকা, আমাদের নিজেদের বাসার একটা ঘটনা। বাহ, চমৎকার চমৎকার, অনেকদিন পরে বাসার ঘটনা শুনছি, রাইট? হ্যাঁ, সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজ, কিছুদিন আগে এই ঘটনাটা আমার মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূতে ফিল্মে এর আগে আমি অনেক বলেছিলাম আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিয়ত বাসায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে এখানে সবকিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সবকিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় 1 বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন। আর পুরো বাসাটা কিন্তু খালি থাকে। এখন মোটামুটি আল্লাহর রহমতে 9 তলা পর্যন্ত হয়ে গেছে। তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরো বাসাটায়। তো উনি একদিন আমি যখন সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাজ দেখার জন্য, উনি আমাকে বললো যে মানে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা বলেন। বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে? আমি বললাম যে আমাদের বাসায় প্রবলেম তো বললাম ছোটবেলা অনেক ঘটনাই শুনছি, আমি হালকা বললে অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত 1 বছর ধরে এখানে থাকি। যখন এই বিল্ডিংটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বললো যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে এখানে কিছু, যেটা আসলে তোমাদের বলতে হবে এখন। আমি বললাম যে আসলে ঘটনা কি। তো উনি বললো যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক 5 ওয়াক্ত নামাজি, রাত্রে নামাজ পড়েন। যখন উনি আমাদের বাসার যে মেইন গেট সেগুলোকে ভালো মতো লক করে, দোতলায় উনি রুম আছে ওখানে, কমপ্লিট করা রুম, ওখানে সে থাকে রাত্রে। তো উনি যখন সবকিছু মানে একদম রাস্তার যে মেইন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভেতরে ঘুমায়। তো উনি রাত্রে যখন তাহাজ্জুদে নামাজ পড়তে যান 12:30, 1টা, 3টা এরকম সময়টাতে, তো 2টার দিকে, তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে মানে 2:30, 3টা এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9 তলা থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি বেয়ে নেমে আসে, হাঁটার শব্দ পাওয়া যায় রাতের বেলা। আর মেইন যে গেটটা দোতলায়, ওই গেটটাতে নক করে, এবং নক করে শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খুলেন, আচ্ছা আমরা আসছি, গেটটা খুলেন, ঠিক আছে। তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলে যে গেটটা খুলেন বারবার। কিন্তু উনি চিন্তা করে যে এত রাত্রে কিভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে। তারপরে নাকি বাসার যারা কনস্ট্রাকশন কাজ করতেছে আমাদের সাথে, ওনাদেরও কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলছে যে গেটটা একটু খুলেন, মানে নক করতেছে গেটটা, আর বলছে গেটটা একটু খুলেন, মানে এমন মনে হবে যে কেউ একজন আসছে। আচ্ছা আচ্ছা। কিন্তু রাত 2টা 2:30 পর্যন্ত আসার কোন প্রশ্নই ওঠে না। রাইট রাইট, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর কথা যেটা হচ্ছে যে আমাদের মেইন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে একদম। তো উনি প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করলো, পরে একবার নাকি উনি গেট খুলতে গেছে। তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি আর খুলবো না, কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখন এই সমস্যাটা হয় বারবার, ঠিক
ঠিক আছে? তো উনি চিন্তা করলো যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তো বা কিছু একটা আসে, এবং উনি আমাকে বললো যে এই যে গেটটা যে নক হয় তার আগে মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তা যদি টেনে নিয়ে যান যেরকম একটা সাউন্ড হয় না সিঁড়ি ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরেই এই নকটার শব্দ সে শুনে। আচ্ছা, ওটা কি আসে না আসে সে ওই গেটটা এখনো খুলেনি, এখনো সে জানে না যে কি আসে এক্স্যাক্টলি। তো উনি আমাকে এই ঘটনাটা বলে, এবং উনি যেটা বলে যে আমাকে যে মনে হয় যে একেবারে উপরের ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে ওটা আসে, আসার সময় লিফটের পাশে যে মেন গেটটা আমাদের ওখানে এসে নক করে, এবং আবার ওই বস্তার মতো একটা কি জানি সাউন্ডটা যে রিজার্ভ আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে উনি যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সাধারণত বেসমেন্টের ভিতরে থাকে, নিচে বেসমেন্টের ভিতরে। আচ্ছা, তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা এটা মানে এটা আসলে কি, আমি নিজেও একদিন থাকবো। আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি, কিন্তু আসলে আমি থাকিনি। আসলে ভাই থাকার সেই ইয়াটা হয়নি, সাহসটা হয়নি, সুযোগ হয়নি না সাহস হয়নি। সুযোগ সাহস মানে সাহস আল্লাহর মতো অবশ্যই আছে, কিন্তু সুযোগটা হয়নি আসলে। আচ্ছা, আর বাসায়ও যখন বলছি তখন বাসা থেকে বলছে যে কি দরকার থাকা, শুধু তো মানে দরকার নাই তো সব জিনিস। আচ্ছা, থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না? খালি ডেফিনেটলি, হ্যাঁ সেটা অবশ্যই। ওনার এই কথা শোনার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকার সম্ভব একদিন থেকে দেখবো, আর নাইলে আমি দেখি কি করা যায়। তারপরে আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেসমেন্টে গিয়েছি অনেকবার, কি অবস্থা কাজের দেখার জন্য। তো আমাদের পুরান ঢাকায় আবার বেসমেন্ট গুলা মানে ওই গাড়ি পার্কিং এর জন্য করা হয় না মেনলি, ঠিক আছে? এইভাবে না, মানে রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে? জায়গা কম তো এই জন্য আর কি। তো ওখানে 7-8টা রুমের মতো আছে বেসমেন্টে। তো আমি প্রায় দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো আছে ভাই, যখন আমি বেসমেন্টের ভিতরে যাই ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মাটির মানে নিচে গেলে তো একটু গরম লাগার কথা, তাই না? টেম্পারেচার বেশি হবে, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে ওখানে গেলে। টেম্পারেচার ডিফারেন্ট মনে হয় যে উপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি, এরকম মনে হয়। আর যখনই আমি ওখানে মানে আগে ঘটনার সময় আগে যেতাম, আমার একটা গুজবাম হইতো যে সঙ্গে সঙ্গে হ্যাঁ কিছু একটা মানে একটা মনে হয় যে একটা কিছু একটা আছে, বা এরকম কিছু একটা, মানে কি আছে সেটা তো আর জানি না, মানে একটা ফিলিংস হয় অন্যরকম যে না এখানে কিছু একটা মানে কেমন জানি জায়গাটা। তো বেশিক্ষণ ওখানে স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার 2-1 দিন পরে আমি চিন্তা করেছিলাম বেসমেন্টে আবার যাই, কিন্তু ওখানে এখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নাই, কিছুই নাই, আমি আবার যাই মানে এই ঘটনাটা শোনার পরই। তো আমি যাওয়ার পরে মানে এক একটা রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোক টোকো নাই, ওখানে কাজ হচ্ছে না কোনো। তো আমি যেটা করলাম, না আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেসমেন্টে সে যেটা ফিল করে যে বেসমেন্টে নিয়ে রাখে, ওখানে থাকে সে রাতের বেলা ওই জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম একটু ভয় ভয় কাজ করতেছে যে মানে কিছু না দেখে ফেলি আবার হঠাৎ করে দেখে ফেললে তো জিনিসটা মানে আনইউজুয়াল, কেননা এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে। তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজে আর কি মানে একটু ফানের মতো যেটা বলতে পারেন যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীষ বাজে ওখানে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মানে আমার কিন্তু এটা মানে কোনো রেসপন্স পাইনি, কেননা এই গত 5-6 বছরে ভূতের ফিল্মে ঘটনা বলা, আপনাদের সাথে বিভিন্ন ট্যুরে মানে আমি গেছি বা ওর সাথে অনেক কিছু করছি, তো আমার জিনিসগুলো এখন আর ভয় লাগে না, ঠিক আছে, মজা লাগে। আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা, যদি কিছু থাকে। বিশেষ করে আসলে আমি জাস্ট একটা শীষ মানে ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5 থেকে 7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ এসে ফু দিল, ঠিক আছে? কানে যদি ফু দিলে যেরকম লাগে না, একদম ডান কানে দিল। আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি যে না ইটস ওকে, আমার এখানে মানে আমার আর কিছুই করার দরকার নেই, আমি যেটা বুঝার সেটা বুঝে ফেলছি, আমি জাস্ট চলে উপরে উঠে গেলাম। এখন আমি আর বেসমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলে হয়তো বা কিছু একটা আছে। ম্যানেজার যেটা বলেছেন যে এরকম কিছু একটা উপর থেকে আসে, ছাদ থেকে আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হয়, বস্তা টস্তা কিছু টেনে নিয়ে গেলে, এবং সেটা বেসমেন্টে যে থেমে যায়, বেসমেন্টে যে টুকটাক সাউন্ডও সে পাই। তো এই কারণে আমি দেখলাম যে না আসলে কিছু একটা হইতে পারে। এই ছিল আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান, এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকে ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে, এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওইখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং আপনি অন্য একটা কিছু একটা করতে চেয়েছেন। মানে এটা খুব অদ্ভুত, কিন্তু মনে হচ্ছিল যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা। এবং আসলে আমি মানে এটা এখনো অবাক হয়ে আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোত্থেকে, মানে ওটা আসলো কোত্থেকে, সাফোকেশন, কোনো জানা নাই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে যেতে ফু দিল, তারপরে আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করার
কপি করার দরকার নেই। এবং অনেক মানে আপনার এই বাসা নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে এবং হ্যাঁ, এর আগে সেটার প্রেক্ষিতে বলাই যায় যে এখানে আসলে কিছু একটা আছে এবং আপনি মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি যদি করতে চান, যদি জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি জিয়াউল ইসলাম ফার্মগেট থেকে এসেছি। জি, লিসেনার্সদের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমি আসলে অশরীরী বা ভূত প্রেতে আসলে বিশ্বাস করতাম না। আচ্ছা। এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা, টাচ করা যায় কিনা, এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি, কিন্তু গত বলবো মাস দেড়েক আগের কথা, এটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আচ্ছা। আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাহিরে শীতটা একটু আগে আসে। ঢাকা তো আসেই না। তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম, আমার ম্যানেজার আমাকে বললো যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাহিরে থাকবেন। আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বললো যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম, আর শীতের দিন তো সেমিনার শেষ করতে করতে 6টা, 6:15 বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজারের সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা, 9:15 বেজে গেছে। রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেপটা মোটামুটি কি বলবো রাসেল ভাই, একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা কিছু নেই, একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোব আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা। এটা আমি প্রতিনিয়ত করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের আমি ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে 4 কোয়ার্টার পরে আমি ওয়াশরুমের ট্যাপ গুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম। এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যাস। আচ্ছা। তো হচ্ছে ঘুমাতে চলে গেলাম। আই প্রবল 1:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আচ্ছা। আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেওয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না, আসলে চোখ বন্ধ করলে কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। এটা ছিল 5 মিনিট পর থেকে দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। আচ্ছা। এবার আমি কিছুটা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন, আমি শোয়ার আগে একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ড গুলো কানে আসে এবং সবসময় এই জন্য আমার ঘুম ভেঙে যায়। এগুলো এই ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপ গুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে, মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা ধাম করে একটা শব্দ হলো। আচ্ছা। জোরে একটা শব্দ হলো এবং আমি দরজা বন্ধ করলাম, এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল, শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম। এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকট যেই সাউন্ড আসা শুরু করলো, প্রথমে সাউন্ড গুলো নিজের মধ্যে নার্চিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড, এগুলো। কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করলো। রাতটা খুবই বাজে কাটলো, এত বাজে কাটলো যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মানে মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাব। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম। হোটেল বয় যেটা বললো যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি ওকে কথার প্যাচে ফেলে দিলাম। ও বললো যে স্যার এখানে সপ্তাহখানেক আগে একটা লেডির লাশ পাওয়া গেছে। আচ্ছা। মানে এখন আর আমার মানে হাত পা চলছে না। তারপরও আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম। কুয়াকাটায় গিয়ে যে মানে প্রবলেম গুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে।
এবং আর মানে আরো একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম, কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল, ওই চেক শার্টটা আর কালো প্যান্টটা আমি আনতে পারিনি, তাড়াহুড়োর কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিল আমি একটা ঝাঁপ দিই, কেমন লাগে, মানে এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম। আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর 2 দিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বলল যে পটুয়াখালীতে এরকম একটা হোটেল আছে, আমি সঙ্গত গার্ডেন হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায়, ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে। আমি তখন তাকে এটা শেয়ার করলাম, এবং এটা আসল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে, আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই। এবং 2-1 আমি এরকম করেছি, এবং এই জন্য দেখা গেল যে আমার সাথে এইটা আমার ওই কলিগ 2-1টা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো, বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। মানে এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা কি ভয়াবহ, মানে আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় মানে সুইসাইড করার যে একটা প্রবণতা, সেটা ইচ্ছা হতো যে? হ্যাঁ, আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়ে গেছে, এখন আর পাওয়ার কিছু নাই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং আপনার কি এর আগে কখনো মনে হয়েছে এটা ফার্স্ট টাইম আপনার মনে হলো? দিস ইজ ফার্স্ট টাইম। আচ্ছা, ওকে। এর আগে কখনোই এটা মনে হয় নাই, এবং এর আগে কোনো ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই কোনো কারণ ছাড়াই? না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অশরীরী কিছু আছে কিনা, রাইট, এইগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এতটা স্ক্যাটার্ড ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু মানে ঝাঁপ দেই, লাভ দেই। এবং হচ্ছে গিয়ে আমরা যখন মানে বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে আসছে। এইটা ছিল আমার ঘটনা। লিসেনার্সদের ধন্যবাদ। দিনার, এবং আমরা তার ঘটনা দিয়ে শুরু করতে চাই। তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আসছেন, আমরা চলে যাচ্ছি তার প্রথম স্টোরিতে। দিনার। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। তো রাসেল ভাই, আমি প্রথম যে ঘটনাটি দিয়ে শুরু করছি, এই বাসা রিলেটেড আমি একটা ঘটনা অনেক আগে একবার বলেছিলাম, তো আমি সরাসরি ঘটনা চলে যাই। এটা হচ্ছে পুরনো ঢাকার কাপ্তান বাজার নামক জায়গার একটি বাসাকে নিয়ে ঘটনা। আচ্ছা। তো বাসাটা হচ্ছিল, যখন এটা তৈরি করা হয়, তো বাসার যে ওনার ছিলেন, ওনার প্ল্যান ছিল হচ্ছিল যে এটাকে হসপিটাল বানাবেন। আচ্ছা। তো ওইখানকার রাস্তাঘাটগুলো বেশ সরু হওয়ার কারণে তো পরবর্তীতে ওই বিল্ডিংটা তার হসপিটাল করা সম্ভব হয়নি। তারপরে উনি সেটা ভাড়া দিয়ে দেন, এবং বিল্ডিংটা হচ্ছে 7 তলা একটি বিল্ডিং, মোটামুটি সবাই চিনেন, আমি যে বর্ণনা দিচ্ছি সবাই গেস করতে পারবেন। তো বিল্ডিংটা একটা এল শেপের। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমাকে ঘটনা যিনি বলেন তার নাম হচ্ছে সুজন ভাই। তো সুজন ভাইরা হচ্ছে ফ্যামিলি সহই সেই বিল্ডিং এ থাকেন, তার স্টিল সেই বিল্ডিংটাতে থাকেন। তো একদিনকার রাতের একটা ঘটনা। ও রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে ভুল করেছি, যে সেই বিল্ডিংটা অনেক ভৌতিক ঘটনা আছে, তার মধ্যে একটা আজব একটা ব্যাপার হচ্ছে যে উইদিন 1 ইয়ার্স বা 2 ইয়ার্স সেই বিল্ডিং এ 4টা সুসাইড কমিট হয়, এবং সেগুলোর মানে স্পেসিফিক বা কোনো রিজন জানা যায়নি। তো সুজন ভাই যে ঘটনাটা, সেটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা 12টা কি 12:30টার সময় হবে, তো ওনারা রুমে ছিলেন। তো ওই রকম সময় হঠাৎ সুজন ভাই, ওনার ফ্যামিলি মেম্বার সবাই শুনতে পায় যে ছাদে শাবল বা ভারী লোহা জাতীয় কিছু যদি হাতের থেকে ফেলা হয়, সেটা পড়ার পর যেরকম একটা সাউন্ড হবে এবং বাউন্স হওয়ার পর একটা সাউন্ড হবে, ঠিক এইরকম সাউন্ড হচ্ছে। আচ্ছা। এবং সেটা সাউন্ডটা হতে হতে মনে হচ্ছে যে কেউ একজন মানে বিল্ডিং এর উপরে ঘুরতেছে কন্টিনিউসলি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। তো তারা প্রথমে ভাবেন হয়তো বা ছাদে কোনো কিছু কাজ হচ্ছে, এই জন্য এরকম সাউন্ড আসতেছে। আচ্ছা। তো তার কিছুক্ষণ পর যেটা শুরু হয় যে মাথায় করে ইট তোলার পর অনেকগুলো যদি ফ্লোরে ফেলা হয় যেরকম সাউন্ড হবে, ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে। তো ওনারা ভাবলেন যে হয়তো বা ওই উপরে ছাদে হয়তো বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ওনারা সেটা সেভাবে পাত্তা দেয়নি, তখন তারা নতুন আসছে সেই বিল্ডিং এ। তো পরের দিন সকালে সোহাগ ভাই যিনি, তো উনি ভাবলেন যে একটু ছাদে গিয়ে দেখি যে ছাদে কি কাজ হচ্ছে, রাতের বেলা এরকম শব্দ হলো। তো উনি ছাদে গিয়ে দেখেন যে ছাদ নর্মালি, সেখানে মানে যে কনস্ট্রাকশনে যে কোনো কাজ হচ্ছে সেরকম কোনো চিহ্নই নেই। তো উনি তখন সিঁড়ি ঘরও দেখলেন যে যদি মাথায় করে ইট তোলা হয় তো অ্যাটলিস্ট ইটের ময়লা হলেও পড়ে থাকবে, বাট সবগুলো ক্লিন ছিল। তো যাই হোক, সেদিনকার ঘটনা। তো তার 2-1 দিন পরের ঘটনা, ওই সুজন ভাইয়ের বাবা, ওনার বিজনেস হচ্ছে পুরান ঢাকাতেই। তো উনি একদিন
বেশ রাত করে বাসায় ফিরেন। আচ্ছা। তো বাসাটা হচ্ছে যেটা আমি আগে বলেছি এল শেপের, তো বারান্দাটা বেশ বড় এবং বারান্দার পাশে হচ্ছিল প্রতিটা ফ্ল্যাটের দরজাগুলো পাশাপাশি। আচ্ছা। তো উনি ঠিক ওনার ফ্লোরে ওঠার পর উনি দেখলেন যে ছোট্ট 9-10 বছর বয়স এরকম হবে, এরকম বয়সের একটা মেয়ে, সে লাল শাড়ি পরে তার ফ্ল্যাটের ঠিক সামনের যে ফ্ল্যাটটা আছে সেই রুমের দরজার সামনে সে ঝাড়ু দিচ্ছে। আচ্ছা। তখন রাত আনুমানিক প্রায় 1:30 কি 2টা এরকম সময় হবে। খুব অদ্ভুত একটা সময় ঝাড়ু দেওয়ার জন্য। জি ভাই। আর ওই বারান্দাটার মধ্যে তখন উনি একাই ছিলেন, আর বেসিক্যালি ওইরকম সময়টা কেউ ঝাড়ুও দিবে না। রাইট। তো উনি খুব টায়ার্ড ছিলেন, তো উনি এসে ঘরে চলে যান। তো ঘরে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করেন। তো খাওয়া দাওয়ার পর উনি ওনার ওয়াইফের সাথে ব্যাপারটা শেয়ার করেন যে এরকম পাশের রুমের দরজার সামনে দেখলাম যে ঝাড়ু দিচ্ছে। তখন ওনার ওয়াইফ ওনাকে যে নিউজটা ওটা শুনে উনি বেশ চমকে যায়। সেটা হচ্ছে ওনাদের সামনের যে ফ্ল্যাটটা, যেটার সামনে উনি একজনকে ঝাড়ু দিতে দেখেছেন, সেই ফ্ল্যাটে যারা ভাড়াটিয়ে তারা 3-4 দিন যাবত সেখানে নেই, মানে তারা কোথাও বেড়াতে গিয়েছে। আচ্ছা। তো উনি ওনার কাছে মনে হলো যে সে ঝাড়ু দিয়ে মনে হলো রুমের ভিতরে ঢুকে গেল ওনাকে দেখে। তো এটা একটা ঘটনা। আর আরো কিছু ঘটনা যখন আমি এই ঘটনাগুলো শুনতে যাই সেখানে, তো অনেকে এসেই আমাকে বিভিন্ন ধরনের ঘটনা বলতেছিলেন ওই বাসা রিলেটেড। তো এর মধ্যে ওই রাব্বি ভাই এবং আতিক ভাই ওনাদের এলাকা কিছু বড় ভাইরা কিছু ঘটনা বলে। সেটা হচ্ছে ওই বিল্ডিংটার মাঝখানে একটা জায়গা আছে, তখন এটা অ্যাবান্ডেন্ট ছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন সেখানে বিল্ডিং করা হচ্ছে। তো সেই জায়গাটায় তারা ওই যখন লোডশেডিং হতো তখন তারা সেখানে গিয়ে আড্ডা দিত, টাইম পাস করতো সেখানে। আচ্ছা। উনার রাব্বি ভাই আতিক ভাই ওনারাও যেতেন মাঝে মধ্যে। তো একদিনকার ঘটনা, সেটা মানে বিকাল করে সন্ধ্যা হবে এরকম একটা সময়। আচ্ছা। তো ওনারা সেখান থেকে আড্ডা দিয়ে জাস্ট ব্যাক করতেছিলেন। তো এরকম সময় ওনারা লক্ষ্য করলেন যে ওনাদেরই এক ফ্রেন্ড বের হওয়ার সময় একজন মানুষ যদি সোজা দাঁড়িয়ে সে যদি তার ডান পাশে ঘাড় ঘুরাতে থাকে বারবার, যেরকম দেখা যাবে তাকে ঠিক ওই রকম সে বারবার ঘাড়টা ডান দিকে ঘুরাচ্ছে। আচ্ছা। মনে হচ্ছে যে কে একজন জোর করে তার ঘাড়টা ডান দিকে ঘুরাচ্ছে বারবার। আচ্ছা, মানে সে ইচ্ছা করেন এটা করছে না, কে একজন মানে তাকে ফোর্স করছে এটা করার জন্য। যে তাকে দেখে তারা প্রথমে ঘাবড়ে যায় যে সে এরকম করছে কেন। হ্যাঁ। তো তাকে গিয়ে শক্ত করে ধরে, মানে নাড়াচড়া দেয়, বাট তার কোনো রেসপন্স নাই। সে বারবার ঘাড় ঘুরে ওইদিকে তাকিয়ে আছে। তখন তাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড প্রথমে লক্ষ্য করে ওই সোহাগ ভাইয়ের বাবা যে মেয়েটাকে দেখেছে সেই বিল্ডিংটার মধ্যে, সেই রকম বর্ণনা সেই অনুযায়ী একটা মেয়ে লাল জামা পরা, অনেক শাড়ির মতো একটা জামা পরা, যে সে সেই বিল্ডিংটার মধ্যে দাঁড়িয়ে আছে ওই সাইডটার মধ্যে। এটা রাসেল ভাই ওনারা একা দেখেন, ওনারা 4-5 জন ফ্রেন্ড ছিলেন একসাথে। আচ্ছা। সবাই এই জিনিসটা একসাথে এক্সপিরিয়েন্স করে। তো এটা এক্সপিরিয়েন্স করার পর ওনারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ঘটনাটা আমাকে ওনারা বলে। তো যখন এই ঘটনাগুলো শুনতেছিলাম, তো ওনাদেরই একজন ফ্রেন্ড উনি পাশ থেকে একটা ঘটনা বলে। সেটা হচ্ছে ওনার বিল্ডিংটা হচ্ছে সেই যে আমি যে বিল্ডিংটার ঘটনা বলছি, সেটা থেকে ঠিক বরাবর একটা বিল্ডিং, মাঝখানে আরো দুইটা বিল্ডিং আছে, ছোট বিল্ডিং। আচ্ছা। ছাদটা ওনাদের বিল্ডিং ও 7 তলা। তো উনি একদিন ছাদে কবুতর পালেন। তো মাগরিবের সময় এরকম সময় উনি দেখতেছেন, যেটা উনি বললেন যে ওই বিল্ডিং এর উপরে যে টাঙ্কিটা তৈরি করা সেটা বেশ বড়। আচ্ছা। তো উনি দেখতেছেন একটা মেয়ে সাদা জামা পরা, সে টাঙ্কির উপরে হাঁটতেছে। এবং সে নাকি সেই মেয়ে। হ্যাঁ, ওনারা অনেকে বলে থাকে যে এই মেয়েটাকে নাকি অনেকেই দেখেছে সেই বিল্ডিং এর। আচ্ছা। উনি দেখতেছেন যে ওই বড় টাঙ্কির উপরে যে ছাদটা, সে কন্টিনিউয়াসলি উপরে মনে হচ্ছে যে সে দৌড়াচ্ছে। আচ্ছা। আর স্বাভাবিক কেউ কিন্তু এরকম এত উপরে, এত হাইটের উপরে উঠে কিন্তু হাঁটবেও না, দৌড়ানো তো অনেক দূরের কথা। তো উনি দেখতেছেন যে উনি মানে কিউরিসিটি নিয়ে দেখতেছেন যে কি করতেছে মেয়েটা। তো উনি রাসেল ভাই একটু পরে যেটা খেয়াল করলেন, বিল্ডিংটা হচ্ছে এল শেপের। তো উনি দেখতেছেন যে সে মনে হচ্ছে স্টেপ দিচ্ছে, সেই স্টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সে বিল্ডিং এর অন্য যে পোর্শনটা আছে সেখানে চলে যাচ্ছে। আচ্ছা। তার মানে বডির তুলনায় মনে হচ্ছে যে তার পা গুলো বেশ লম্বা, সে এক পোর্শন থেকে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছে এবং কোনো মানে এফোর্ট দিতে হচ্ছে না। মানে মনে হচ্ছে যে সে জাস্ট একটা স্টেপ দিয়ে একদম ওই একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে চলে যাচ্ছে। তো এটা দেখার পর আসলে ভাই উনি একটু ঘাবড়ে যায়। স্বাভাবিক, খুব স্বাভাবিক। উনি তখন বললেন যে মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো উনি রাসেল ভাই তখন চিন্তা করলেন যে এখন আর ছাদে থাকাটা ঠিক হবে না, তো উনি নেমে যাবেন চিন্তা করলেন। তো রাসেল ভাই যেই উনি ওই বিল্ডিং থেকে জাস্ট নজর ঘুরায়, উনি যে ওনাদের সিঁড়িতে নিচে নামবে, তখন উনি দেখে যে উনি এতক্ষণ যে মেয়েটাকে ওই বিল্ডিং এ হাঁটতে দেখতেছিল সেই মেয়েটা তাদের বিল্ডিং এর ছাদে।
আচ্ছা, তাদের বিল্ডিং এ ওখান থেকে চলে এসছে এই বিল্ডিং এ? হ্যাঁ, উইদিন ফিউ সেকেন্ডস। হ্যাঁ, তারপরে সেই ছাদের যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারির মধ্যে সে হাঁটতেছে। আচ্ছা, মানে ওইখানে স্বাভাবিক কেউ গিয়ে যে হাঁটবে তাও না। অ্যাবসার্ড ব্যাপার এটা। জি, আর আরেকটা ঘটনা রাসেল ভাই, ওই বিল্ডিং এর পাশে একটা আমাকে বলে যে আতিক ভাই বলে উনি ছাদে আগে মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে ছাদে যেতেন। তো উনি কয়েকদিন দেখছেন যে সাদা জামা পরা একটা মেয়েকে বিল্ডিং এর একটা পাশে দাঁড়িয়ে থাকতে। আচ্ছা, তো উনি কয়েকদিন খেয়াল করছেন হয়তো যে লোডশেডিং এর কারণে সে হয়তো উপরে আসে, বাট উনি 3-4 দিন দেখেছে যে সে একটা সাইডে আসে এবং একই রকম ভাবে সে দাঁড়ায়, মানে কোনো নড়াচড়া নাই তার। যে অ্যাজ ইউজুয়াল কেউ যদি ছাদে যায় সে তো মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গা, বাট সে দেখতেছে যে সে প্রতিদিনই তাকে দেখতেছে যে সে একই জায়গায় একই ভাবে দাঁড়িয়ে আছে। তো একদিন উনি চিন্তা করলেন যে ওনাদের বাসার ছাদের উপরের যে ফ্লোরটা ওইখান থেকে দেখবেন যে এটা আসলে কে, সে প্রতিদিনই এসে এখানে দাঁড়িয়ে থাকে। তো যেই রাসেল ভাই উনি জাস্ট 6 তলা থেকে 7 তলায় উঠে ওনাদের বিল্ডিং এর, উনি ওই কয়েক সেকেন্ড 3-4 সেকেন্ড হবে উনি সঙ্গে সঙ্গে দেখলেন যে সেখানে কেউ নেই বলতে গেলে হচ্ছিল উনি এতক্ষণ এই কয়দিন যাকে দেখেছে সেখানে দাঁড়িয়ে থাকতে, সেখানে জাস্ট 2টা পাইপ দেখছেন এখন উনি। বাট এই কয়দিন যাকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেখানে উনি ওই রকম কোনো পাইপ জাতীয় কিছুই দেখে নাই। তো এটা দেখার পর আতিক ভাই বেশ ভয় পেয়ে যায়। তো আতিক ভাইরা ওই বাসায় ভাড়া থাকে। তো ওই বাসার যে বাড়িওয়ালা উনি আতিক ভাইকে যে ঘটনাটা বলে সেটা হচ্ছে উনি যে মেয়েটাকে দেখেছেন এই মেয়েটাকে অনেকেই দেখেছেন সেই বিল্ডিং এর এই ছাদের এই পাশে। আচ্ছা, তো এটা বেশ আগের একটা ঘটনা। এখানে এই একটা মেয়ে থাকতো এবং আতিক ভাইয়ের যে বিল্ডিং আছে তার পাশের বিল্ডিং এ একটা ছেলে থাকতো, তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। তো কোনো কারণে মেয়ের এবং ছেলের ফ্যামিলি কেউ মেনে নেয়নি ব্যাপারটা। আচ্ছা, তো মেয়ে ঠিক ওই আতিক ভাই তাকে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে সেখান থেকে সে লাফ দিয়ে পড়ে যায় এবং লাফ দিয়ে পড়ে যাওয়ার পর অনেক বাসার মেইন গেটের উপরে কিছু রডের মতো সরু করে দেওয়া যাতে কেউ পা দিতে না পারে। রাইট। তো রাসেল ভাই সেই মেয়েটাকে সবাই সকালবেলা দেখায় যে সে পড়ে আছে, তার এই গলার এই দিক দিয়ে সেই রডগুলো ঢুকে আছে। এই ঘটনাটা সেই ঘটনাটার পর থেকে এই মেয়েটাকে এখানে দেখা যায়। আর ঠিক এই ইনসিডেন্টটার 2 দিনের মাথায় সেই ছেলেটা ওই পাশ থেকে লাফ দেয়। আচ্ছা, তো এরপর থেকে নাকি ওই আতিক ভাই রাব্বিব আমাকে বলে যে ওই বিল্ডিংটাতে মানে প্রায় নাকি সবাই তাদেরকে দেখে, ওই 2 জনকেও নাকি মাঝে মধ্যে দেখা যায়। এরপর থেকে এটা শুরু হয়েছে। এবং রাসেল ভাই আমি যে বিল্ডিংটার ঘটনা বললাম এই বিল্ডিংটা কিন্তু স্টিল মানে এরকম ছোটখাটো কিছু ঘটনা ঘটতেই থাকে সেই বিল্ডিংটাতে। আচ্ছা, তো এরকম রাসেল ভাই আরো অনেক ঘটনা আছে। তো এরপরে সময় পেলে আমি আরো ঘটনা শুনে আসবো ওই বিল্ডিং এর। আচ্ছা, এবং ওই বিল্ডিংটা নিয়ে ওই এলাকায় মোটামুটি সবাই মানে আপনি বলছিলেন যে ওই এলাকার সবাই এই বিল্ডিং এর কথা জানে এবং সবাই এই বিল্ডিং এর সম্পর্কে মানে যখন ভাই আমি ঘটনা শুনতে যাই মানে বেশ ভিড় হয়ে যায়, সবাই বলতেছিল ছোটখাটো ঘটনা ওই বিল্ডিং কে নিয়ে। এবং সেটা হচ্ছে কাপ্তান বাজারের একটা ভবন, মানে সবাই কাপ্তান বাজার বলার পরে হয়তো সবাই চিনে ফেলবে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ফোন নাম্বার এখানে বসতে হবে না অবশ্য, আপনার নামটা একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি রেজা মাওলা। আমি এসেছি মহাখালী ওয়ারলেস গেট থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো বা আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে আজ থেকে 4 অথবা 5 বছর আগে। এটা রাজধানী ঢাকা শহরে আমি যেখানে বসবাস করি সেখানে আমার নিকটবর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি সেখানে এই ঘটনাটি ঘটে। এই কিছু 4-5 বছর আগে আমাদের মহাখালী ওয়ারলেস গেটে যে বড় মসজিদটা আছে সেটা সংস্কার করার জন্য এটা পুরোটা মসজিদ ভেঙে ফেলা হয়, নতুন ভাবে তৈরি করা হয়। তো সেজন্য যে মসজিদের সামনে যে স্কুলের যে ছোট্ট জায়গাটা আছে সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। নিয়মিত সেখানে জুমা এবং পরবর্তীতে তারাবিও অনুষ্ঠিত হয়। তো আজ থেকে 4-5 বছর আগে যে তারাবি, সেই আমার যে অভিজ্ঞতা হয়েছিল, তারাবি যখন শুরু হয় তখন ওই দিন ছিল একটু বৃষ্টি এবং ঝিরঝির বৃষ্টি এবং কিছু কাদা স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর ওখানে এই ছোট্ট পরিসরে মসজিদে প্রায় 100 জনের মতো হবে না নামাজ পড়ার ব্যবস্থা তখন ছিল। তো আমি নামাজ পড়ার সময় আমি ছিলাম কাতারের হয়তো 3 নম্বরে কাতারে ছিলাম। এক কাতার হয়তো 10 জনের বা 12 জনের বেশি হতে জায়গা হতো। তো সেই হিসেবে আমি 3য় কাতারে, আমার বাদিকের একজন পরে একজন মুসল্লি ছিল। সেই মুসল্লিকে তারাবি শুরু হওয়ার পরে তার দিকে আমার দৃষ্টি যায় এবং যাওয়ার পরে আমি একটু আশ্চর্যিত হই, কারণ তার অস্বাভাবিক
কালার বা সৌন্দর্য দেখে এত সুন্দর একজন লোক, যেটা বলবো যে এটা ব্রিটিশদের গায়ের রঙের মতো। আমি যাকে তুলনা করতে পারবো, ব্রিটিশ একজন স্পিনার ছিল বয়স্ক, যেটা জার্ভিস, তার ফেসের সাথে তখন বারবার নামাজ শুরু করার আগে ওর দিকে তাকাচ্ছিলাম। এবং ও এরকম দেখলাম ওর পরায় ছিল পাঞ্জাবি এবং গলায় ছিল একটা হাইনেক একটা সোয়েটারের মতো, ওটা গলায় পেঁচানো ছিল। এবং আমরা যথারীতি নামাজ শুরু হয়, তারাবি কিন্তু একটু বড় সূরা দিয়ে শুরু হয়, এটা খতম তারাবি। এবং তারাবি শুরু হওয়ার পরে যখন নিয়ত বাঁধা হচ্ছিল, তখন ওই ভদ্রলোক নিয়ত বাঁধার পরে একটা মানুষ যেরকম একটা ঢেকুর দিলে একটা শব্দ হয়, এরকম ঢেকুর দিল। সেটা তখন একটা স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়েছিলাম। নামাজ যখন শুরু হলো, চারিদিকে একদম প্রচন্ড ব্যাড স্মেল, পুরো ইয়েটাতে সবাই অস্বস্তি বোধ করতে লাগলো। হয়তো বৃষ্টির দিনে সবাই ভেবেছিল যে হয়তো এটা এরকম হতে পারে, আশেপাশে নর্দমার গন্ধ টন্ধ হয়তো আসতে পারে, কিন্তু এটা তীব্রতা বাড়তেই লাগলো। নামাজ শুরু যখন চলতে থাকলো, এক পর্যায়ে ওই লোকটা আরো একটু বিকট ধরনের একটা ঢেকুর তুললো। তারপর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। পরিস্থিতি পুরো পরিবেশটা একটা মানে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করলে যে একটা পরিবেশ হয়, সুন্দর একটা গন্ধ, সে স্মেলে সবাই আবার পেছনে সেই ব্যাড স্মেলের কথা ভুলে গেল। যথারীতি তারাবি 4 রাকাত খুব কম করে হলো 12 থেকে 15 মিনিটের মতো হয়ে থাকে। তো তারাবি যখন শেষ হলো, তখন আমার মনোসংযোগ, তখন তারাবির সময় নর্মালি কিন্তু আমরা কনসেন্ট্রেশনটা দিতে হয় ওই সূরার দিকে, তখন বারবারই ওই লোকটার কথাই মনে হচ্ছে, আর বারবার দুটো গন্ধের স্মেলের কথা আমার মনে হচ্ছিল। যথারীতি তারাবি যখন মাঝখানে 4 রাকাত পরে যখন শেষ হয়, 4 রাকাত শেষ হওয়ার পর একটা ব্রেক দেওয়া হয়, ওই ফিরে দেখলাম যে আমার পরবর্তী ওই কাতারে ওই লোকটি নেই। এখন কথা হলো, সাথে সাথে আমি দেখলাম আরো একজন লোক এসে ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা ওই শূন্যস্থানটা পূরণ করে নিল। কিন্তু নামাজ যতক্ষণে ছিল, আমার তখন লাগলো যে এত সুন্দর এই ব্যক্তিটা এই নামাজের ভিতরে কোথায় হাওয়া হয়ে গেল। এই ছিল আমার এই বাস্তবিক এই আধুনিক ঢাকায় একটা অভিজ্ঞতা। কতদিন আগে ঘটনা এটা? 4 থেকে 5 বছর আগে এই নোয়াখালী ওয়ার্ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার চলে যাবো আবারও দিনার হোসেনের কাছে, এবং তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। এটা একটু লম্বা স্টোরি হবে, তো আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, এটা আমাকে জনি ভাই বলেছেন। তো জনি ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি ঘটেছে হচ্ছিল 2012 শেষের দিকে। তো তখন শীতকাল ছিল। তো জনি ভাই আর আরো 3 জন ফ্রেন্ড, টোটাল ওনারা 4 জন ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর নামক জায়গায় ওনার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যায়। আচ্ছা। তো সেখানে তাদের আরো 2 জন ফ্রেন্ড ছিলেন। তো প্রথম দিন জনি ভাই তার ফ্রেন্ডসরা ওই যার বাসায় যায় তার নাম হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই বাসায় স্টে করে। তো পরের দিন তারা যেটা করে, যে সাগর ভাইয়ের যিনি চাচা আছেন তার বাসাটা হচ্ছে ওই হরিরামপুর বাজারেই। তো তারা চিন্তা করে যে তারা এখানেই থাকবে। তো সেই বাসাটা হচ্ছিল নিচের দিকে কিছু দোকান আছে, এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছিল একটা ব্যাংকের ব্রাঞ্চ, এবং থার্ড ফ্লোরে কিছু রুম করা, ঢাকা থেকে গেস্টরা গেলে সেখানে থাকে। তো সেকেন্ড দিনে যে ঘটনা সেটা হচ্ছে যে রাতের বেলা, তখন 9:30 হবে এরকম সময়, তারা খাওয়া দাওয়া করে ওই সাগর ভাইয়ের বাসার থেকে একটু ভিতরে ছিল, হরিরামপুর বাজার থেকে তারা এই বাসাটার দিকে আসতে থাকে। তো তারা বাসায় আসে, তখন ওই বাসার যে কেয়ারটেকার আছে উনি তাদেরকে চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। তো তারা রুমে উঠে, তো রুম ওঠার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর তারা ভাবলেন যে একটু বাইরে গিয়ে হাঁটবেন। মোটামুটি ভালো ঠান্ডাই ছিল তখন। তো তারা সবাই রুম থেকে বের হয়। তো বের হয়ে তারা হাঁটতে থাকে। তো তখন মোটামুটি ওই বাজারের মধ্যে কেউ ছিল না, মানে সব দোকান বাজার ছিল সব বন্ধ হয়ে গেছে, এবং সবাই বাসা চলে গেছে। রাত তখন 10টা 10:15 এরকম সময়। তো ওনারা হাঁটতে হাঁটতে ঠিক ওই বাজারটার শেষ প্রান্তে আসে। তো আসার পর ওই সাগর ভাই যিনি ছিলেন তাদেরকে বললেন যে তার সাথে ওই একটা ক্ষেতের মধ্যে নামতে বললেন। আচ্ছা। তো তারা সবাই ওই মূল সড়ক থেকে ক্ষেতের মধ্যে নামলেন। তো নেমে তারা হাঁটতেছিলেন ক্ষেতের আইলের উপর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর বিশাল বড় চক। তো তখন সাগর ভাই তাদেরকে বিভিন্ন ঘটনা বলতেছিলেন ওই এলাকা রিলেটেড। উনি যে মুরব্বীদের মুখ থেকে যেরকম ঘটনা শুনেন, যে ওই এলাকার মুরব্বীরা বলে যে মাঝে মধ্যে নাকি এই চকের মধ্যে দিয়ে একজন লোককে ঘোড়া চালিয়ে যেতে দেখা যায়। আচ্ছা। এবং সেটা হচ্ছে কি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম সময়ের মতো। তারপর আবার সে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে আবার মিশে যায়। তো এইটা নাকি সে এলাকা অনেকেই দেখেছে। তো যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা তারা শুনতেছিল এবং হাঁটতেছিল। তো একজনের পর একজন এভাবে হাঁটতেছে তারা।
তো একটা সময় জনি ভাই একটা ফ্রেন্ড আবির ভাই, উনি পিছন থেকে জনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে থামতে বললেন। তো উনি থামে পিছনে তাকালেন, দেখলেন যে কালো কুচকুচে কালো রঙের কিছু একটা তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো ওনারা বেশ একটু খেয়াল করে দেখলেন যে অনেকটা কুকুর বা শিয়াল এই জাতীয় কিছু একটা হবে, তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো তারা ভেবে নিলেন হয়তো বা কুকুর বা শিয়াল এরকম কিছু একটা হবে, তো থাকতেই পারে সেখানে, তারা ভেবে নেন। তো তারা হাঁটতে থাকে। তো বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই চকের প্রায় শেষ প্রান্তে চলে আসে। আচ্ছা। তো তারা দূরে থেকে দেখা যায় বেশ উঁচু একটা জায়গা। তো ওইখানে তারা সবাই একসাথে উঠে। তো ঠিক উঠার পর তারা দেখলো যেটা, যে সেটা হচ্ছে তাদের গ্রামের একটা শ্মশান। তো সাগর ভাই যেটা বলে যে এটা হচ্ছে তাদের গ্রামের অনেক বেশ পুরাতন একটা শ্মশান, এবং শ্মশানটার পাশ ঘেঁষেই হচ্ছিল নদী। আর সেখানে বাসাবাড়ি বলতে গেলে আশেপাশে কিছুই নেই, সব বেশ দূরে দূরে বাসা। তো সেখানে তারা কিছুক্ষণ গল্প টল্প করে। তো গল্প টল্প করার পর তারা চিন্তা করলেন যে এবার তারা ব্যাক করবে বাসার দিকে। তো তারা বাসার দিকে ব্যাক করতেছিলেন, তখন জনি ভাই যিনি, উনি সবার পিছনে ছিলেন। তো ওনারা যখন সেই শ্মশান থেকে নামতেছিলেন, এবং সেই শ্মশানটা কোনো বাউন্ডারি ছিল না, উনি নামার সময় খেয়াল করলেন যে মনে হলো কালো কিছু একটা তার পিছনে পিছনে সেই শ্মশান থেকে নামতেছে। তো উনি ভাবলেন যে আসার সময় যে জিনিসটা দেখেছে সে ওইটাই হবে, কুকুর বা শিয়াল। তো হাঁটতেছে উনি, তো উনি খেয়াল করলেন যে ভারী কোনো বস্তা যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যেরকম একটা সাউন্ড হবে, ঠিক মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আসতেছে পিছন থেকে। তো উনি পিছনে ফিরে তাকিয়ে খেয়াল করলেন যে মনে হলো কিছু একটা জিনিস তাকে দেখে নিচু নিচু হয়ে গেছে, যাতে সে দেখতে না পারে। তো উনি ওইখানে আর বেশিক্ষণ কনসেন্ট্রেট করেন, উনি সামনে দিকে হাঁটতে থাকেন। তো হাঁটার পর উনি দেখতেছে যে ওই সাউন্ডটা বেশ মনে হচ্ছে যে বেশ কাছাকাছি কেউ একজন ওই শব্দটা করতেছে। তখন জনি ভাই, আবির ভাই এবং আরেকজন ফ্রেন্ড ছিল, তারা তিনজনই সেখানে দাঁড়ায়। ওনারা তিনজন দেখে যে রাসেল ভাই, যদি কারো পায়ে প্যারালাইজড হয়ে যায়, সে যদি দুই হাতে ভর দিয়ে হাঁটলে যেরকম দেখাবে, মাই গুডনেস, মানে এইরকম একটা ফিগার হামাগুড়ি দিকে আসছে। জি, দুই হাতে ভর দিয়ে দিয়ে তাদের দিকে আসতেছে। তো তারা যে কারোর সাথে শেয়ার করবে বা কিছু বলবে যেটা কি জিনিস, বা সামনে যারা চলে গেছে তাদেরকে ডাক দিবে, তো এইরকম তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এক্স্যাক্টলি ওই সময় কি করবে। তো তারা যেটা করলো, যে সবাই যেরকম মানে যে যেমন দৌড় পারে তারা পড়তে লাগলো, এবং পড়তে পড়তে সামনের দিকে প্রায় খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে একটা সময় তারা খেয়াল করতেছে যে সেই জিনিসটা তাদের পিছনে না, তাদের থেকে ঠিক 3 কি 4 ফিট দূরত্বে তাদের পাশাপাশি সেই জিনিসটা হাঁটতেছে, মানে পেছন থেকে আস্তে আস্তে পাশাপাশি চলে আসছে, এবং সেটা দুই হাতে ভর দিয়ে হাঁটতেছে মনে হচ্ছে। Okay. এবং তারা দেখলেন যে ওইটা যে বডিটা ছিল, বডির তুলনায় মাথাটা বেশ ছোট, আচ্ছা। মানে মনে হচ্ছে যে বেশ ছোট একটা মাথা, এবং বোঝা যাচ্ছে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা। তো ওনারা সামনে ওনাদের যে ফ্রেন্ডরা ছিল তারা রাস্তার উপরে উঠে গেছে এর মাঝখানে, ভয়। হ্যাঁ, মানে ওনারা এটা খেয়ালই করেন, ওনারা অনেক সামনে ছিল। তো জনি ভাইয়ের মাঝখানে 2-3 বার থামার কারণে তারা পিছিয়ে যায়। তো ওনারা কোন রকম মূল সড়কে ওঠার পর ওনারা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। তো ওনারা যে পাশে এসে দাঁড়ায় সে পাশে একটা কালী মন্দির ছিল। তো ওনারা সেখানে উঠে দেখতেছেন যে ওই জিনিসটা নিচের থেকে উঠে ঠিক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তো ওই জিনিসটা হয়তোবা উনি বলেন যেটা, যে হয়তোবা মন্দির থাকার কারণে সেই জিনিসটা হয়তোবা সামনে আসতেছিল না, এরকম কোনো কিছু। তো ওনারা সামনে থেকে হাঁটতে থাকে। তো ওনারা সামনে এসে ওই ফ্রেন্ডদেরকে কিছু বলেনি যাতে তারা হয়তো ভয় পেতে পারে। তো ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। তো ওনারা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ঠিক সে বাজারের কাছাকাছি একটা পুকুর আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাত পা ধুয়ে একেবারে রুমে চলে যাবে। তো সাগর ভাই যিনি, ওনার হাতে টর্চ লাইট ছিলেন, উনি সবার সামনে। তো ওনারা সবাই একসাথে হাঁটতেছেন। তো সবাই, সাগর ভাই আরো 2-1 ওনারা খেয়াল করলো যে সবুজ রঙের কিছু একটা হবে, সাপ বা এই জাতীয় কিছু একটা। মনে হলো যে তাদের পা সামনে থেকে এসে পিছনের দিকে চলে গেল। ওকে। তো এটা মানে সবাই খেয়াল করছে। তো উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে পিছনে ঘোরার পর দেখতেছেন যে রাস্তার মধ্যে কিছুই নেই। মানে যদি ওখানে কোনো ঝোপঝাড়ও ছিল না, যে কোনো সাপ হলে যে ঝোপঝাড়ে ঢুকে যাবে তাকে দেখতে পাওয়া যাবে না। তো রাসেল ভাই তারা তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে ওনারা রুমে চলে আসে। আচ্ছা। তো সেই বিল্ডিং এর 2টা কলাপসিবল গেট ছিল, একটা নিচতলা এবং একটা ছিল 2 তলা ব্যাংকের একটা কলাপসিবল গেট ছিল। তো ওনারা তালা খুলে উপরে চলে আসে। তো রুমে আসার পর সাগর ভাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ওনারা শ্মশানে এটা দেখেছে। তো উনিও বলে যে এরকম জিনিস নাকি আগেও অনেকে দেখেছে সেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে। তো তাদের কারো চোখে আর কোনো ঘুম নেই, তারা নিজেরা নিজেরা কথা বলতেছিল। তো তখন সবাই এক রুমে স্টে করতেছিল ভয়ের কারণে। তো রাত 3টা, আনুমানিক 3টা কি 3:30 এরকম একটা সময় শুনতেছে যে তারা বাসাতে কেয়ারটেকার
সে নিচের থেকে বলতেছে যে টাঙ্কিতে পানি তুলতে হবে, সাগর ভাই চাবিটা নিয়ে আসেন। আচ্ছা, ঠিক এইটা বলে একবার। তো এটা বলার পর জনি ভাই আর ওনার ফ্রেন্ডরা বলে যে ওই কেয়ারটেকার মনে হয় নিচে আসছে। তো তারা জানলা দিয়ে তাকিয়ে দেখে যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তারা বুঝেন যে হয়তো কেয়ারটেকারটাই হবে। তো তখন সাগর ভাই যিনি, যার চাচার বাসা, উনি মানে ঘুমিয়ে পড়েছেন কিছুটা। তো তাকে ডাক দেয়। তো ডাক দিয়ে বলতেছে যে এরকম ওই কেয়ারটেকার নিচে আসছে পানি তোলার জন্য। তো সে বলে যে এত রাতে তো কেয়ারটেকার কখনো পানি তুলতে আসবে না। এবং সে বলে যে উনি বিকাল 5টা-6টার দিকে পানি তুলে চলে যায়। আচ্ছা। তো উনি বলে, তো বাকিটা বলতেছে যে আমার তো নিচে দাঁড়িয়ে আছে দেখলাম। তো এটা শোনার পর ওই সাগর ভাই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তো তাকার পর দেখতেছে যে নিচে কেউই নেই। তো ঠিক রাসেল ভাই ওই সময় সেম ওই গলায় যেটা ভেসে আসে, তারা সবাই শুনে একসাথে, যে বলতেছে যে আমি ছাদের উপরে, সাগর ভাই চাবি নিয়ে ছাদে আসেন। আচ্ছা। এটা শুনে রাসেল ভাই তারা সবাই মানে ফ্রিজ হয়ে যায় সেখানে। যে সেটা হচ্ছে যে চাবি যেটা ছিল সেটা কেয়ারটেকার অলমোস্ট তাকে দিয়ে চলে যায় বাসায়। আর সে যদি ছাদে চলেই আসে তাহলে কিন্তু তার চাবির কিন্তু কোনো প্রয়োজন হবে না। রাইট। তো এটা রাসেল ভাই শোনার পর তার সবাই বেশ ভয় পেয়ে যায়। সে তখন আর তারা কেউই ঘুমায়নি। তো অ্যাজ ইউজুয়াল তারা সকাল 7টার দিকে মানে আলো হওয়ার পর তারা বের হয় রুম থেকে। তো নাস্তা করার পর ওই কেয়ারটেকার আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি এরকম রাত 3টা বাজে আসছিল নাকি পানি তোলার জন্য। সে যেটা বলে যে সে সব সময় ওই মাগরিবের সময় পানি তুলে এখানে সব মানে কাজ যেগুলো থাকে সেগুলো করে উনি চলে যায় বাসা থেকে। উনি তার মানে আসেনি নাই? জি না রাসেল ভাই। আচ্ছা। এবং এই ঘটনা ঘটার পর জনি ভাই এবং ওনার সব ফ্রেন্ডসরাই সেদিনই ঢাকায় ব্যাক করে। কিন্তু এইটার কোনো রহস্যের কোনো কারণ জানতে পারা যায় নাই তখন, না? না রাসেল ভাই, ওই শ্মশানে যেটা তারা দেখেছে এইটা নাকি ভাই প্রায় নাকি অনেকেই দেখে সেখানে, কিন্তু ওই বিল্ডিং এ তারা যার গলা শুনেছে এটা পরবর্তীতে জানা যায় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মুহিম। আমি আসছি শুক্রবার ধানমন্ডি থেকে। বর্তমানে আমি স্ট্যান্ড ইউনিভার্সিটিতে পড়তেছি। জি, আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনাটা আমার এক চাচার কাছ থেকে শোনা। তো উনি আর কি গ্রামে ভ্যান চালাতেন। ওনাদের গ্রামে উনি আর কি ভ্যান চালাতেন, লাশ বহনের কাজ করতেন আর কি ভ্যানে। জি। তো মানে উনি একদিন রাতে ওনার কাছে একটা ফোন আসে, রাত্রে আনুমানিক 8টার দিকে। ওনাকে বলা হয় যে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য, পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আচ্ছা। তো উনি আর কি চলে যান সেখানে লাশটাকে নিয়ে, চাচে মোড়ানো একটা লাশটাকে নিয়ে। তো চাচা রওনা দেন লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছাতে চাচা রাত 9টা বেজে যায় আর কি। তো রাত্রে 9টার দিকে চাচা ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর চাচা দেখে যে ডোম আর কি সেখানে দাঁড়ায় আছে। তো চাচাকে দেখে ডোম বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? চাচার নাম ছিল আর কি রহিম। জি। তো বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? তো বলে যে চলো আমরা দুজন মিলে লাশটাকে ভিতরে ঢোকাই। তো চাচার ডোম দুজনে লাশটাকে আর কি লাশ কাটা ঘরের ভিতরে ঢোকানোর পর চাচা চলে আসতে চায়। তখন ডোম চাচাকে বলে যে তুমি তোমার তো কোনো কাজ নাই, তুমি বরঞ্চ কিছুক্ষণ এখানে থাকো আমার সাথে, কিছুক্ষণ আমাকে সাহায্য করো। তো চাচা রাজি হয় না, বলে যে না, আমি বাসায় চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো ডোম কিছু রিকোয়েস্ট করার পর বলে যে তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমার সাথে আজকে হেল্প করো, আমার মন ভালো না আজকে, এরকম কিছু একটা বলে। তো চাচাও রাজি হয়ে যায়। তো এক পর্যায়ে ওই ডোম যখন আর কি লাশটাকে কাটতেছিল, ওই লাশটা ছিল একটা মূলত যুবতী, একটা মেয়ের লাশ ছিল। তো মেয়েটা আর কি চেহারা অনেক সুন্দর ছিল। তো ডোম চাচাকে বলে যে দেখো, এই মেয়েটা যখন বেঁচে ছিল তখন কিন্তু সবাই একে কত ভালো বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন মেয়েটা মারা গেছে, এখন 1 মিনিটের জন্য এর কাছে কেউ থাকতে যাবে না। তো দুনিয়াটা আসলে কি আজব। তো এরকম বলার পর যখন লাশটা কাটে তখন হঠাৎ করে চাচা শুনতে পায় যে দরজায় কে যেন নক করতেছে, ওই লাশ কাটা ঘরের দরজায় কে যেন নক করতেছে। তো চাচা একটু ভয় পায় যে এত রাতে লাশ কাটা ঘরে এখানে কে আসবে, দরজা নক করবে। তো চাচা দরজাটা খোলার পর দেখে যে সেখানে একটা কুকুর দাঁড়া আছে। তো ডোম বলে যে এটা ওর পোষা কুকুর আর কি। তো কুকুরটা ভিতরে চলে আসে। আসার পর ওই মেয়েটার চর্বি কেটে কেটে নিচে একটা বালতির মধ্যে রাখা হচ্ছিল। তো চাচা দেখতেছিল এই জিনিসগুলা। তো হঠাৎ করে নিচ থেকে খাওয়ার শব্দ আসে, এরকম একটা খেলে যেরকম আওয়াজ পাওয়া যায়, চাবানোর আওয়াজ পাওয়া যায়, তো এরকম। তো চাচা খেয়াল করে যে কুকুরগুলা ওই কেটে রাখা চর্বিগুলো আর কি খাচ্ছে। আচ্ছা। তো এটা দেখার পর চাচা আর কি খুব খারাপ লাগে যে এটা কি হচ্ছে। তো
চাচা কিছু বলে না আর কি, জিজ্ঞেস করে যে এটা কেন, তুমি কুকুরকে সব খাইতে দাও কেন? তো ডোম বলে যে সে যদি এটা খেয়ে যদি পছন্দ করে থাকে তো খাইলে প্রবলেম কি? তো চাচা চলে যেতে চায়, তারপরেও ডোম বলে যে আচ্ছা ঠিক আছে তুমি কিছুক্ষণ ওয়েট করো। তখন চাচার আরেকটা ফোন আসে যে কোন এক জায়গায় চাচাকে ডাকা হয়। তো চাচা বলে যে আমার একটা ফোন আসছে, আমি চলে যাই, মনে হয় আরেকটা কাজ আছে কোনো। তো ডোম বাধা দেয়, বলে যে তুমি আর কিছুক্ষণ পরে যেও। এটা বলে ডোম আর কি করে একটা মানে মাংসের ডলা কেটে নিয়ে ওই লাশ কাটা ঘর থেকে বাইরে বের হয়। তো বাইরে বের হওয়ার পর চাচা বলে যে কোথায় যাচ্ছ? তখন ডোম বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো চাচা অনেক ভয় পায় যে মানে একা একা একটা লাশ, মানে লাশের সাথে মানে এরকম। তো ওই ডোম আর কি লাশের এই একটা মানে লাশের থেকে একটা মাংসের টুকরা নিয়ে বাইরে চলে যায়, কুকুরটাও পেছনে পেছনে চলে যায়। তো চাচা আর কি লাশটাকে দেখে চাচা অনেক ভয় পাচ্ছিল। তো চাচা বলে যে আমি ওই চাষ দিয়ে মানে মুখটা ঢেকে রাখি, মানে দেখতে আমার অনেক ভয় লাগতেছিল। তো এই সময় হঠাৎ করে মানে বাইরে থেকে কিছু কান্নাকাটির আওয়াজ আসে। তো চাচা চিন্তা করে যে কি ব্যাপার, বাইরে কান্নাকাটির আওয়াজ কেন? চাচা আর কি বাইরে বের হয়ে দেখে যে এরকম 2-3 জন মানুষ একটা লাশ নিয়ে আসতেছে মানে ঘরের দিকেই, এবং সাথে মানে কিছু পুলিশও আছে 2-3 জনের মতো। তো চাচা আর কি আগে যায়, ওখানে আগে যাওয়ার পর পুলিশ বলে যে ডোম কোথায়, একটা লাশ নিয়ে আসা হয়েছে, এটাকে পোস্টমর্টম ঘরে ঢুকাইতে হবে আর কি। তো চাচা বলে যে ডোম তো একটু বাইরে গেছে। তো বলে যে তুমি আচ্ছা এটাকে ভিতরে নিয়ে যাও লাশটাকে। তো চাচা আর কি ওই মানে লাশটার মানে মুখটা একটু খুলে দেখে যে আর কি। তো চাচা যখন লাশটার মুখ দেখে তখন দেখে যে ওই ডোমটারই লাশ, যেটা যার সাথে চাচা আর কি এতক্ষণ মানে কাজ করতেছিল লাশ কাটা ঘরে। এবং ওই মেয়েটা তখনও আছে, মেয়েটার লাশ তখন ঘরের মধ্যে ছিল, তখন ঘরের মধ্যেই ছিল, আর ডোমটা তার মানে বেশ আগেই মারা গিয়েছে। সুতরাং এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেই মানুষটি অর্থাৎ সেই ডোমটি আগেই মারা গিয়েছে, এবং সে ডোম না, হয়তো সে তাকে ডোম মনে করেছিল, বাট সে করতেছে যে মানে এতক্ষণ তাহলে চাচা যার সাথে ছিল তিনি ডোম না। হ্যাঁ, তিনি ডোম না, তাহলে মানে কে ছিল তাহলে চাচার সাথে? চাচা অনেক ভয় পায়। তো কাউকে কিছু মানে বলতে যেও আর কি, কে বিশ্বাস করবে চাচার কথা? তো আসলে কেউ বিশ্বাস করতে চাবে না ওই মুহূর্তে। এই টাইপের ঘটনাগুলো সাধারণত বিশ্বাস করতে চান না, এটা খুব স্বাভাবিক। তো চাচা আর কি অবাক হয়ে মানে লাশ কাটা ঘরের দিকে তাকায় আরেকবার যে মানে কি হচ্ছিল এতক্ষণ। তো তাকানোর পর চাচা সেই কুকুরটাকেই দেখতে পায়, যেটা আর কি চাচার ডোমের সাথে ছিল, এবং চাচা দেখতে পায় যে তখন ওই কুকুরের মুখে সেই চর্বিগুলো লেগেছিল, মানে তখন যেটা চাচা দেখছিল। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। আপনাকে থ্যাঙ্কস, অনেক 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 ধন্যবাদ আপনাকে। চলে যাবো আবারও দিনারের কাছে একটা ঘটনা শুনতে, এবং আমাদের সঙ্গে নতুন অতিথিরা আছেন, তাদের ঘটনা শুনবো। আমি প্রথমে একটা দিনারের কাছে ঘটনা শুনতে যাচ্ছি। তো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা একটি ক্লিনিককে নিয়ে ঘটনাটি। তো এই ঘটনাটিও আমাকে জনি ভাই শেয়ার করেছেন। তো এটা 7 থেকে 8 বছর আগের একটি ঘটনা। তখন জনি ভাই আর ওনার 2জন ফ্রেন্ড, ওনারা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলেন। আচ্ছা। তো চাঁদপুর থেকে যখন ওনারা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেন, তো কিছু দূর আসার পরই জনি ভাই এক ফ্রেন্ডের ওনার ওই টয়লেটের প্রেশার আসে। আচ্ছা। তো উনি আর ওই মাঝখানে আর বাস থেকে নামতে না পারাতে ওনারা যেটা করে যে সোনারগাঁর দিকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড যেটা, সেখানে ওনারা নেমে যান ওই ফ্রেন্ডকে নিয়ে। তো নেমে যাওয়ার পর ওই মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড আছে, তো নামার পরে তারা দেখলেন যে বাম দিকে বেশ কিছু ভবন। তো একটা বিল্ডিং ওনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে সেটা নিচে কিছু ফ্রুটস এর দোকান আছে, এবং বিল্ডিংটা এখনো সেখানে আছে, এবং তৃতীয় তলা হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা সাইনবোর্ড তাদের চোখে পড়ে। তো তারা চিন্তা করলেন যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে এখানে ওয়াশরুমটা ইউজ করা যেতে পারে। তো তখন ওই জনি ভাইয়ের যে ফ্রেন্ড রবিন ভাই, উনি চলে যায় সেই বিল্ডিং এ। তো তারা বাইরেই বসে থাকে। তো হাফ অ্যান আওয়ারের মতো হয়ে যায়। তো জনি ভাই আর ওনার একজন ফ্রেন্ড, ওনারা ওই দোকানে বসে কোক খাচ্ছিলেন। তো ওনারা চিন্তা করলেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, মানে আসতেছে না, আর এদিকে জনি ভাই চিন্তা করলেন যে উনি একটু খোঁজ নিয়ে আসবেন, আর প্লাস উনিও একটু টয়লেটে যাবেন। তো এই চিন্তা করে উনিও সেম ওই বিল্ডিং এর দিকে যান, যে বিল্ডিং এ ওনার ফ্রেন্ড গিয়েছে একটু আগে। তো উনি যথারীতি সেই বিল্ডিং এর 2 তলায় যায়, গিয়ে দেখে যে সেখানে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢোকার পর উনি ওই রেস্টুরেন্টের একজন লোককে জিজ্ঞেস করে যে উনি কি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা ইউজ করতে পারবে কিনা। আচ্ছা। তো ওই লোক তাকে যেটা বলে যে আসলে এই ওয়াশরুম উনি ইউজ করতে পারবেন না, উনি চাইলে উপরে একটা ক্লিনিক আছে, তিনি ওই ক্লিনিকের ওয়াশরুম ইউজ করতে পারেন উপরে গিয়ে। আচ্ছা। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনার ফ্রেন্ডও হয়তো উপরে গিয়েছে, কিন্তু সেও এখানে ইউজ করতে পারেনি হয়তোবা। তো উনি উপরে যায়। তো উপরে 3 তলায় যাওয়ার পর যেটা দেখে যে একটা থাই গ্লাস লাগানো। তো উনি থাই গ্লাস সরিয়ে ভিতরে ঢোকার পর দেখে যে একজন লোক
লাল একটা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি পরে বসে আছে সে ক্লিনিকের মধ্যে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম উনি কি টয়লেটটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা। তো রাসেল ভাই, জনি ভাই যেটা বলেন যে ওনার রেসপন্সটাই খুব একটু অস্বাভাবিক ছিল, যে উনি বলতেছেন যে টয়লেটটি তো ইউজ করবেন, করেন, মানে খুব গা ছাড়া একটা ভাব। তো ওনাকে আর মানে জনি ভাইকে আর দেখানো হয়নি যে কোন দিকে ওয়াশরুম বা টয়লেটটা কোন দিকে। তো জনি ভাই নিজেই হাঁটতে থাকেন। তো উনি হাঁটার সময় খেয়াল করলেন যে ওই ক্লিনিকের মধ্যে কোনো ওয়ার্ড বয় বা নার্স বা কোনো পেশেন্টের রিলেটিভ কেউই নেই, আর বেশ অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। তো উনি ওই জাস্ট হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে উনি বেশ দূরে যাওয়ার পর দেখলেন যে হাতের ডান দিকে একটা দরজার মধ্যে লেখা যে টয়লেট। তো উনি দেখতেছেন যে ভিতরে সুইচ, লাইটের সুইচ গুলো অফ করা। তো উনি বাইরে থেকেই লাইটের সুইচ অন করেন। তো অন করার পর উনি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন। তো ভিতরে ঢোকার পর উনি দেখেন যে বাম দিকে 3টা কি 4টা টয়লেট আছে এবং ডান দিকে আরো 3-4টা টয়লেট এরকম আছে। তো উনি ঢোকার পর মনে হচ্ছিল যে ওনার শরীরটা যেন কেমন ভার ভার হয়ে যাচ্ছে। তো ওনার যে ফ্রেন্ডটা ওয়াশরুমের জন্য আসছে তার নাম হচ্ছে রবিন ভাই। তো উনি করতেছেন কি যে বাইরে থেকে ডাকতেছেন যে রবিন কি ভিতরে। তো এইটা বলতেছে, উনি জিজ্ঞেস করতেছে, আর প্রতিটা ওয়াশরুমের দরজায় উনি খুলতেছে আর দরজাটা ভিতরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। তো উনি কিন্তু দরজাগুলো খুলতেছিল, বাইরে থেকে লাগানো ছিল। ওনার যদি ফ্রেন্ড ভিতরে থাকে তাহলে সেটার দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো থাকবে। তো উনি বাইরে থেকে দরজা খুলতেছে, আগে জিজ্ঞেস করতেছে, তারপর ধাক্কা দিচ্ছে এবং ভিতরে কাউকে দেখছে না। আচ্ছা। তো এইভাবে করতে করতে ঠিক শেষের যে টয়লেটটা ছিল সেই দরজাটা উনি খোলার পর ধাক্কা দিয়ে উনি যেটা দেখে, উনি দেখে যে ওইখানে লো কমোডে যে মহিলা হবে, উনি যেটা বলেন চুল দেখে উনি গেস করেন যে মহিলার মতো কেউ একজন বসে আছে সেখানে। আচ্ছা। এবং লাইট কিন্তু বাইরে থেকেই প্রথমে বন্ধ ছিল, উনি কিন্তু লাইটটা অন করেন আচ্ছা ঢোকার সময়। তো উনি দেখতেছেন যে একজন মহিলার মতো কেউ একজন বসা। তো জনি ভাই প্রায় 10 কি 15 সেকেন্ড এরকম সময় ধরেই ওনাকে দেখতে থাকেন সেখানে দাঁড়িয়ে। তো উনি দেখতেছেন যে মাথাটা পিছনের দিকে ঘুরানো ছিল কিনা উনি খেয়াল করেননি, কারণ চুলগুলো সব সামনের দিকে ছিল। এবং ওনার পার যে অংশটা এটা দেখে মনে হচ্ছে যে ব্যান্ডেজ করা, এবং হাতের অংশ থেকে মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার পর মানুষের স্কিন ফোসকা পড়ে যাবে যেরকম, ঠিক ওই রকম ফোসকা পড়ে ফেটে গিয়েছে মাংসগুলো। আচ্ছা। তো এটা দেখার পর রাসেল ভাই উনি প্রায় 10-15 সেকেন্ড এটা দেখে। তো উনি সেখান থেকে দৌড় দিবে নাকি কি করবেন উনি ততক্ষণে সেটা বুঝে উঠতে পারতেছিলেন না। তো যখন উনি বুঝতে পারলেন যে আসলে ওনার এখান থেকে মানে ভাগতে হবে বা চলে যেতে হবে, তখনই উনি রাসেল ভাই সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পর উনি যখন ফার্স্ট টাইম ঢুকে তেমন একটা সময় লাগেনি কিন্তু ওয়াশরুমে আসতে, বাট উনি বের হওয়ার সময় মনে হচ্ছে যে উনি দৌড়াচ্ছে বাট ফ্লোর শেষ হচ্ছে না। তো উনি দৌড়াতে দৌড়াতে একেবারে ওই যে লোকটাকে বসা যেখানে দেখছিলেন উনি সেখানে আসেন। সেখানে আসার পর দেখেন যে ওই লাল শার্ট পরা যে লোকটা ছিল সে তার দিকে তাকিয়ে মানে হাসতেছে। মনে হলো যে সে ব্যাপারটা মনে হয় আগে থেকে জানতো। আচ্ছা। তো তার মানে হাসিটা খুব অবাক ছিল। তো উনি কোনো কথা না বলেই সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। আচ্ছা। তো রাসেল ভাই নিচের দিকে নামার সময় উনি যেটা দেখলেন যে লোকটাকে উনি ক্লিনিকে ঢোকার সময় দেখলেন, বের হওয়ার সময় হাসতে দেখলেন, সেই লোকটাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আচ্ছা। মানে উনি যে তাকে কিছু জিজ্ঞেস করবে বা কি এরকম কোনো সাহস ছিল না তার মধ্যে। তো উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে নিচে এসে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো তখন ওনার সেন্স ফেরার পর উনি ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, উনি প্রথমে ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোন টয়লেটে গিয়েছিল। ওনার ফ্রেন্ড যেটা বলে যে ওই বিল্ডিং এর পিছনে সিঁড়ি দিয়ে উঠে এবং সে রেস্টুরেন্টের টয়লেটেই যায়। আচ্ছা। সে উপরে গিয়ে দেখে যে উপরের ওই বিল্ডিং এর ওই পাশটায় কোনো ফ্লোর ছিল না, যাতে ছাদ ছিল। আচ্ছা। তো রাসেল ভাই এটা মানে শোনার পর ওরা সেখান থেকে চলে আসে। এই ছিল রাসেল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনা যে আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটাকে একটু শুনি আমরা। হ্যালো লিসেনার্স, আমি বাদশা, আমি এমএস থেকে এসেছি। আমি আজকে যে ঘটনাটি বলতে এসেছেন? এমএস থেকে। আচ্ছা, এটা কোথায়? এটা ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা 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 আচ্ছা, তার বলেন। হ্যাঁ, আজকে আমি যে ঘটনাটি বলবো বিশেষ করে সেটা আমার না, মানে আমার বাসার পাশেই থাকতো ওর। আমি ঘটনায় চলে যাই আজ থেকে প্রায় 1 মাস আগে ঘটনাটি। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম 3 দিনের জন্য বেড়াইতে। তো গ্রামের বাড়ি থেকে আসার পরে আমি ঘটনাটি শুনতে পারি, আমার কাজিন আমার সাথে শেয়ার করেছে।
তো এটা একটা মানে রিয়েল ইভেন্ট, যেটা আমি খুবই আগ্রহ ছিলাম যে ভূত এফএমের মাধ্যমে আমি সবাইকে জানাবো। সো মূল ঘটনা হচ্ছে যে যার সাথে হয়েছে তার নামটা আমি এখন বলতে চাচ্ছি না, সামান্য একটু প্রবলেমের জন্য। আমরা ঘটনায় চলে যাই, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তারপর যার কথা বলবো, যার ঘটনা, ও সরকারি চাকরি করত। সো সে মানে বেশিরভাগই তার নাইট ডিউটি থাকতো আর কি। তো নাইট ডিউটিতে প্রায় 2টা-2:30টার দিকে বাসায় পৌঁছাইতো। তো তার বাসা পৌঁছার যে রাস্তাটা, সেটা একটু মানে প্রবলেম ছিল এটাই যে তার রাস্তার উপরে কোনো মানে লাইট ছিল না, অন্ধকার। সো প্রতিদিন এভাবেই যেত আর কি। যাওয়ার পথে হঠাৎ একদিন আরেকটা কথা বলতে ভুলে গেছি যে তার যে বাসায় পৌঁছাতে ওই রাস্তার যাওয়ার পথে একটা বড় বট গাছ পড়ে, আর সাথে একটা বড় কবরস্থান। সো সে যখন যাচ্ছে ওই দিন হঠাৎ একদিন তার সাথে এই বট গাছের নিচে একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা ইভেন্ট ঘটে। ও যখন সাইকেল দিয়ে যাচ্ছে ডিউটি শেষ করে, তখন হঠাৎ দেখতে পারে যে বট গাছের নিচে 5 থেকে 6 বছরের একটা ছেলে বাচ্চা কান্না করতেছে। তো সে হঠাৎ করে সাইকেল থামিয়ে সাইকেলের উপর বসে থেকে সে বলতেছে যে ছেলের নাম জিজ্ঞেস করলো, ছেলে অ্যাড্রেস সবকিছু জানলো। জানার পরে বলতেছে, তুমি এত রাতে এখানে কেন, এই বট গাছের নিচে কান্না করতেছো? তো ছেলেটি জবাব উত্তর দিল যে আমার আব্বা মা আমাকে সন্ধ্যার সময় অনেক মারধর করেছে, সো আমি ভয়ে বাসা থেকে পালিয়ে আসছি। তখন ওই লোকটি বলতেছে, তো তোমার বাসা কোন দিকে? তো ওই ছেলেটি আবার দেখাই দিছে যে ওই লোকের যে বাসা, যেই গলি দিয়ে যাইতে হয় ওই দিকে দেখা যাচ্ছে যে আমার বাসা ওই দিকে। তো ওই লোকটি বলল যে ঠিক আছে, চলো তুমি আমার সাথে চলো, তোমার বাসায় পৌঁছে দিই। তো ছেলেটি অস্বীকার করলো যে না, আমি এখন যাব না, যদি আমি যাই তো আমার আব্বা আম্মা আবার হয়তো আমাকে মারবে। তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমারে আমার বাসায় নিয়ে যাই, কালকে তোমাকে আমি সকালে পৌঁছে দিব তোমার বাসায়। তো ছেলেটি রাজি হলো। রাজি হওয়ার পরে ওই লোক সাইকেলে দাঁড়িয়ে থেকে এতক্ষণ ছেলের সাথে কথা বলছে। বলার পরে ছেলে আসার পরে বলতেছে যে তুমি আমার সাইকেলের সামনে বসো। তো সামনে বসার কথা বলছে যখন, তখন ছেলেটি বলল যে না, আমি পিছনে বসবো। তো পিছনে বসবা, তুমি তো অনেক ছোট, তো তুমি সামনে বসলে ভালো হয়। কারণ আমি পিছনে বসবো, আমি পড়বো না। তখন ওই লোকটি বললো আচ্ছা ঠিক আছে, তুমি পিছনেই বসো। তো সচরাচর এরকম ওই লোক তো অনেকদিন যাবত জব করে, যেহেতু এদিক দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করে, আর তার সাথে যে এরকম কোন একটা ইভেন্ট ঘটবে, দেন ওই ছেলে যখন পিছনে বসার পরে ওই লোকটির সাইকেলে যখন প্যাডেল দিতেছে, তখন মানে সবচেয়ে ভয়ঙ্কর যে অদ্ভুত একটা ঘটনাটা হয় আর কি, যে দেখলো সাইকেল তার সামনে লড়তেছে না। তখন লোকটি মানে ভয় পায় নাই, না পায় বলতেছে কি ব্যাপার, সাইকেল হঠাৎ করে থেমে গেল। তখন পিছনে তাকায় দেখে যে ওই ছেলেটি আর ওই ছেলের মতো নাই, বিশাল বড় আকৃতির একটা মানুষ হয়ে গেছে। তো লোকটি দেখার পরে যখন ও পিছনে তাকানোর পরে ওর মানে একটা থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটি ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। তো পরের দিন লোকটা সবাই ওরে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে প্রায় 2 দিন ছিল, যখন জ্ঞান ফিরছে তো সবার সাথে এই কথাগুলো শেয়ার করছে। করার পরে 2 দিন পরে মারা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আর কি নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলুন, তারপর আপনার ঘটনা যাবো। আমরা খুবই কম টাইমের মধ্যে আছি, একটু এগিয়ে এসে কথা বলবেন। হ্যাঁ প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি মিরপুর থেকে অনিক। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার গ্রামের বাড়িতে ঘটা, যেটা ফরিদপুরের আলফাডাঙ্গা থানা বাজরা গ্রাম। তো ভাই আমার বাসাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো সময়টা ছিল 2011 সাল, আমার ডেটটা ঠিক মনে নাই, বাট সময়টা ছিল বর্ষাকাল। তো ভাই আমি ওখানে আমাদের নদীতে অনেক প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল। তো একদিন বিকালবেলা আমি যখন ক্রিকেট খেলতেছিলাম, তো আমার একটা ফ্রেন্ড মামুন আমাকে বলতেছিল যে দোস্ত আজকে, আমি তাকে একটু বলে দিই, ইন্টারেকশন দিয়ে দিয়েছি। আমরা মাছ ধরার ঘটনাগুলো সাধারণত শুনি যে আমার বাবা বা অমুক বা তমুক, বাট আপনি এটা নিজে এক্সপিরিয়েন্স করছেন, রাইট? নিজের এক্সপিরিয়েন্স। তো মামুন আমাকে বলতেছিল যে আজকে রাত্রে আমরা মাছ ধরতে যাবো। তো ভাই যেহেতু গ্রামে অনেক মাছ পাওয়া যাচ্ছিল মধুমতি নদীতে, তো চিন্তা করলাম যে ওকে যাওয়াই যেতে পারে। তো ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে যাবো। তো ওদিন রাত আনুমানিক 10টার সময় মামুন আমার বাসায় গিয়ে বলে যে চল বের হ। তো যেহেতু অনেক সময় মানে রাত হয়ে গেছিল, তো আমি কোনো কিছু চিন্তা না করে জালটা নিয়ে বের হয়ে যাই।
তো বলে রাখা ভালো যে আমি ওই দিন কোনো লাইট নেইনি হাতে। তো নদীর ধারে গিয়ে দেখি যে প্রচুর লাইট এবং আরো অনেকেই মাছ ধরতেছে। তো আমার ফ্রেন্ড ফার্স্টে জাল ফেলা শুরু করে। দেন যখন ও জাল ফেলা শুরু করে আমি পিছন থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো ও মানে অনেক সময় ধরে জাল ফেলতে থাকে। দেন আমরা মাছও পাচ্ছিলাম প্রচুর। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা জাল ফেলতে ফেলতে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে একটা বিল আছে, বিলের দিকে যেতে থাকি। তো যে পরিমাণে মাছ পাচ্ছিলাম তাতে আমাদের পুরো ব্যাগটা ভরে যাওয়ার কথা ছিল, বাট ব্যাগটা আনফর্চুনেটলি ভরে নাই, অর্ধেকটা ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে কিরে এত মাছ ধরলাম, মাছ কি করছোস? তো আমি বললাম যে মাছ তো এগুলাই, সব তো ব্যাগের ভিতরে রাখছি। তো যাই হোক আর কোনো কথা না বাড়ায় আরো আস্তে আস্তে আগাইতে থাকি। তো আনুমানিক তখন 2টা বা 2:30 বাজে। তখন আমি আমার বাসা থেকে আর 3 কিলোমিটার দূরে। দেন আমার ফ্রেন্ড আমাকে বললো যে এবার তোর পালা, তুই জাল ফেলা শুরু কর। আমি বললাম ওকে। তো ফার্স্টে আমি যখন জাল ফেলি ফার্স্ট টাইমেই আমি একটা বড় একটা কাতল মাছ পাই। তো আমার ফ্রেন্ডকে দেওয়ার পরে ও এটা ব্যাগে রাখে এবং সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাবো ঠিক সেই মুহূর্তে দেখি বিলের ভিতরে মানে তখন বিলের পানি এবং নদীর পানিটা প্রায় মানে সমান হয়ে আছে। আচ্ছা। তো পাশেই রাস্তা, তো রাস্তাটার শেষ পার আর নদীর পাড়টা একই। তো আমি ওই যখন বিলের উপরে যখন মাছটা আপনার লাফা ছিল, তো ওইটাকে টার্গেট করে আমি জাল ফেলি। ফেলার পরে যখন জাল উঠাই মাছ নেই, জালে কিছুই নেই। দেন সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাব তখন আমি চিন্তা করলাম যে এবার হাত দিয়ে ধরার চেষ্টা করব। দেন জাল ফেললাম, জাল ফেলার পরে মাছটাও পড়ছে জালের তলে। তো আমি হাত দিয়ে যখন মাছ ধরার চেষ্টা করতেছি পানিতে নেমে, তখন আমার ফ্রেন্ড, ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না বা ও কোনো কথা বলতেছিল না। দেন 4-5 মিনিট ট্রাই করার পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমাকে একটু হেল্প কর, আমি পারতেছি না। দেন আমি ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না। তো ওর দিকে তাকিয়ে দেখি যে ও ওই যে রাস্তাটার শেষ প্রান্তটা ছিল যেটা আপনার নদীর পাড়ে, ওইখানে বসে আছে, বসে মাছটা খাচ্ছে, কাতল মাছটা যেটা পেয়েছিলাম ওটা। তো হওয়ার পরে আমি জাস্ট তাকিয়ে হতভম্ব হয়ে গেছি। তো ওর দিকে, ও আমার দিকে তাকালো, তাকানোর পরে ভাই যে বিদঘুটের চেহারাটা আমার সামনে ভেসে উঠলো ভাই, আমি ফুল হতভম্ব। ওটা দেখলে এখন আমার খুব ভয় লাগে। তো চেহারাটা এরকম ছিল যে চোখটা অনেক বড় এবং লাল, আমার দিকে তাকিয়ে আছে। দেন ওর মুখ থেকে লালা টাইপের কিছু একটা পড়তেছে, ব্লাড ঠিক না বাট বেশ কালো। আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর কণ্ঠে বললো যে কিরে খাবি? জাস্ট এটা মানে সাউন্ডটা যখন আমার কানে আসলো যে খাবি, দেন আমি মানে কি করছি আমি নিজেও জানি না, আমি একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে চলে আসছি, এরপরে আমার কিছু মনে নাই। তো ভাই পরের দিন সকালবেলা আমি যখন আমার ঘুম ভাঙে তখন দেখলাম আমার ফ্রেন্ড আমার পাশে, আমার বাবা আম্মু ছিল, দাদু ছিল। তো আম্মু বলতেছে কি হয়েছে রাতে তোর? তো বললাম যে আম্মু এই কাহিনী। তো আম্মু আমাকে বলতেছে যে তোকে তো রাস্তার পাশেই পাওয়া গেছে। দেন আমার ফ্রেন্ড বলতেছে তুই মাছ ধরতে কার সাথে গেছিলি? আমি বললাম কেন তোর সাথে, তুই তো আমার নিয়ে গেছিস। আমি সব দোষটা ওর উপর চাপাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে দোস্ত তোর কথাও ভুল হইতেছে, আমি গতকালকে রাত্রে আনফর্চুনেটলি আব্বুর সাথে পাশের গ্রামে চলে যাই। দেন আমি তো বাড়িতে ছিলাম না। তো আম্মু আমাকে বললো যে তুই মাছ ধরছিস, পানিতে নামছিস, তো তোর শরীর তো ভিজা ছিল না, তোর শরীরটা ফুল শুকনা ছিল ভাই। তো ভাই আসলে ভাই মানে আমার স্পষ্ট মনে আছে যে আমি পানিতে নেমে বিলের ভিতরে নেমে আমি হাত দিয়ে মাছ ধরি, বাট পরের দিন মানে ওই সময়টা নাকি আমার শরীরটা ফুল শুকনা ছিল। ইভেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে আমি জালটা আমি ওখানে ফেলে রেখে এসেছিলাম, কিন্তু সকালবেলা আমি যখন বারান্দার দিকে তাকাই তখন দেখি আমার জালটা ওইখানে ছিল, ওই অবস্থাতেই ছিল। ওখানে ছিল আমাদের রুমের বারান্দায়, আচ্ছা, যেখানে থাকার কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমার কাছে ছোট একটা ঘটনা, একদম ছোট একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আমাদের হাতের সময় একেবারেই নাই, আমাদের এখন সাইন আউট করতে হবে, বাট ছোট একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই। বলেন আপনার ঘটনা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছি এসবি আলামিন হাসান। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় আপুর কাছ থেকে শোনা। তো আপুটির নাম হচ্ছে পাপিয়া সুলতানা। তো উনি আমাকে এই ঘটনাটি বললো আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটে। তো ওনার দাদুরা আগে একটা গ্রামে থাকতো, কিন্তু সেখান থেকে ওরা ময়মনসিংহে চলে যায়, ওখানে একটা জায়গা কিনে বাড়ি করে আর কি। তো ওই জায়গাটার দাম খুবই কম ছিল, সেজন্য তারা তাড়াতাড়ি করে কিনে নেয়, এবং এক সময় মানে এই জায়গাটা শ্মশান হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন আর হয় না, যার জন্য মানে লোক সবাই সাপোর্ট করলো যে জায়গাটা খুবই ভালো, কম দামে পাইছো, কিনে নাও। তো উনিও সবার কথা শুনে জায়গাটা কিনে নিল।
কিন্তু আসলে উনি যখন ওইখানে বাড়ি করলো তারপর থেকেই ওনার প্রবলেম শুরু। ওই দাদুর অসুস্থতা আর ভালো হয় না, মানে নিয়মিত উনি অসুস্থ থাকে, কত ডাক্তার কবিরাজ দেখায় কিন্তু ওনার আর অসুখ ভালো হয় না। তো এইভাবে চলতে থাকে, বাড়িতে সবারই কিছু না কিছু প্রবলেম হয়। তারপরে আপনার ওরা যখন রাত্রে ঘুমিয়ে থাকতো বাইরে এরকম সাউন্ড হতো যে মনে হচ্ছে পাশের যে বাঁশঝাড় সব বাঁশগুলো ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখতো যে না, সব বাঁশই ঠিক আছে আগের মতোই। তারপরে আবার ওনারা শুনতো যে ঘরের দরজার সামনে দিয়ে বারান্দায় কেউ দৌড়াচ্ছে, হাঁটছে। তো ওনারা যখন দরজা খুলে দেখতো যে আসলে কেউ নাই। তো এরকম চলতে থাকার পর 5-6 দিন পর এই ওনার একটা মেয়ে মারা যায় আর কি, মানে বাড়ি করার 5-6 দিন পরেই। তো মেয়েটা মারা যাওয়ার পরে তো ওনারা খুবই মানে দুঃখিত যে ওনার মেয়েটা মারা গেল। তো তারপরে আবার কিছুদিন পর, সপ্তাহখানেক পর, পাশের বাসার একজন এরকম মারা গেল। তো একজন কবিরাজ নিয়ে আসা হলো, যিনি মানে এইসব জিন টিন বিষয়ে অনেক ভালো জানেন এবং হুজুর টাইপের লোক। তো উনি পুরো বাড়িটা ঘুরে দেখলো এবং বললো যে এই বাড়িতে কিছু প্রবলেম আছে, তো আপনারা এই বাড়িতে আসলে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান, এখানে থাকলে আপনাদের আরো ক্ষতি হতে পারে। তো তারপর থেকে দাদু এখান থেকে চলে আসে এবং ঢাকায় চলে আসে, ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। তারপর থেকে দাদু এখন সুস্থ, ওনার আর কোনো অসুখ হয় না আর কি। তো রাসেল ভাই ছিল আমার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় লিসেনার, আপনারা এই এপিসোডে যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনায় কিন্তু বাছাইকৃত ভয়ানক ঘটনা ছিল। আশা করি প্রত্যেকটা ঘটনাই আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে আপনাদের কোন ধরনের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। ভূতে প্রেমের যত ভয়ানক ঘটনা আছে সেই ঘটনাগুলো আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। বর্তমান সময় চলতেছে শীতের আবাস, ঘন ঘন হালকা কুয়াশার মধ্যে আবহাওয়া ঠান্ডার দিকে চলে যাচ্ছে। তো আজকে সেরকম একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট একটি গ্রাম, চারপাশে ক্ষেত, নদী আর কুয়াশায় ঢাকা পথ। শীতের এক সকাল, সূর্য উঠেছে ঠিকই, কিন্তু কুয়াশায় ঘন চাদরে কিছুই দেখা যাচ্ছিল না। রুবেল নামে এক তরুণ প্রতিদিনের মতো সকালে তার গরু নিয়ে মাঠে যাচ্ছিল। পথটা খুব চেনা, কিন্তু সেদিন কেমন যেন অন্যরকম একটা ঠান্ডার অনুভূতি, অন্যরকম একটা আভাস বইছে তার মনে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা ফুলের মতো আশপাশ থেকেই আসছে, কিন্তু এই রাস্তা তো তার চেনা, কখনোই এরকমটা হওয়ার কথা না। মাঠের ধারে একটি পুরনো বট গাছ আছে। গ্রামের লোকজন বলে ওখানে রাতে কেউ যায় না। আবার বছর খানিক আগে এক নতুন বউ গলায় দড়ি দিয়ে ওখানেই আত্মহত্যা করেছিল। তারপর পরবর্তী সময় থেকে ওখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, কিন্তু রুবেল এসব কুসংস্কার একদমই মানত না। গ্রামের ছেলে হলেও হঠাৎ তার চলার পথে গরুগুলো সব থেমে গেল, একদম স্থির। রুবেল ঘাড় ঘুরিয়ে দেখে কুয়াশার ভেতরে এক সাদা শাড়ি পরা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু চুলগুলো পুরো ভিজে গেছে আর ঠান্ডা বাতাসে দুলছে। রুবেল খানিকটা ভয় পেয়েও সাহসিকতার সহিত বলল, ওখানে কে আছেন? ওখানে কেউ আছেন কি? ওখানে কোনো উত্তর মিলল না। মহিলা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। রুবেল হঠাৎ বুঝতে পারলো তার পায়ের নিচে কিছু একটা লড়ছে। কাদা নয়, কিন্তু বরফের মতো ঠান্ডা, তার শরীরটাকে জমে ফেলতেছে এরকম একটা অবস্থা। সে আসলে বুঝতে পারতেছিল না যে কি করবে।
তারপর তার গরুর যে দড়িগুলো ছিল সেই সবগুলো দড়ি ছেড়ে দিয়ে নিজে একটু মানে দৌড়ানোর চেষ্টা করতে পারলো, কিন্তু কোনোভাবেই সে দৌড়াতে পারলো না। তার মনে হলো শরীরটা তার একদম জমে গেছে। তারপর মহিলা একদম তার কাছে এসে ফিসফিস করে বলল, আজও আমি ঠান্ডায় মরছি, তুমি গরম কাপড় আনোনি কেন? এবার তো রুবেল খানিকটা অবাক হয়ে গেল এবং আসলে তার সব কিছুই চলতেছে কিন্তু বুঝতেছে না কি হচ্ছে তার সঙ্গে। পরদিন সকালে লোকজন মাঠে গিয়ে দেখে রুবেল পড়ে আছে সেই কুয়াশার মাঝে। তারপর যখন তাকে মানে জেগে তোলা হয়, জেগে তোলার পর সে সকালের যে কাহিনীটা, সেই কাহিনীটার কিছু অংশ বলে, আর বাকি অংশ তার কিছুই মনে ছিল না। কিন্তু পরবর্তী সময় যখন তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুরের কাছে সে সব কিছু রাতের যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে সব কিছুই সে বলে এবং বলে যে আসলে ওখানে ভয়ঙ্কর কিছু আছে। তো পরবর্তী সময় গ্রামের আর কয়েকজন ছেলে মিলে রুবেল সহ পরদিন সকালে ঠিক একই সময় সেই যে বটগাছ আছে সেই বটগাছের কাছে যায়, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুই দেখতে পারে না। এরকম করার পর আসলে তারা মানে বুঝতে পারে যে হয়তো আজকে আসেনি। তারপর তারা একটা ফাঁদ আঁকে যে কোনো না কোনোভাবে সেটাকে যেন তারা ভালোভাবে বুঝতে পারে বা ভালোভাবে সেটা নিতে পারে, বের করতে পারে, সেটার জন্য তারা চেষ্টা করতে থাকে। তো পরের দিন মানে সকালবেলা রুবেল বের হয়ে যায় এবং তার যে নিজস্ব যে স্থানটা আছে সেই স্থানটার মধ্যে বসে গরুকে ঘাস খাওয়াতে থাকে। ঠিক তখনই তার পিছন থেকে কিছু একটা তাকে বলে যে আসলে তোমার এটা করা ঠিক হয়নি, তুমি সবাইকে রেখেছো, এরকম কিছু একটা বলে। তখন সে আসলে বোঝার চেষ্টা করে বা বুঝতে থাকে যে আসলে এখানে সত্যি ভয়ঙ্কর কিছু আছে বা এখানে তার সঙ্গে যেটা হয়েছে সেটা আসলে মোটেও ঠিক হয়নি। এর পরবর্তী সময় রুবেল যখন তার নিজ গ্রামে ফিরে যায়, নিজের জায়গায় যখন সে চলে আসতে চায়, ঠিক তখনই তার কাছে একটা নতুন জিনিসের উদ্ভব হয়, সেটা সে কখনোই দেখেনি। আর সেটা হলো যে আকাশ থেকে কিছু একটা মাটির দিকে পড়ছে, কিন্তু সেটা আসলে কি পড়ছে সেটা সে বুঝতে পারে না। তারপর সে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে দেখতে পারে যে আসলে তার সামনে বিশাল বড় দানব আকৃতির একটা সাদা শাড়ি পরা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তখন আসলে মেয়ে মানুষটা সে জিজ্ঞাসা করে যে আসলে কি কাহিনী বা কি হলো, কারণ আসলে সে প্রথমবার যখন দেখেছিল, তারপর যখন সে বেঁচে ছিল, তার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসে যে আসলে যেই ভূতটা বা সেই যে যেটাই আছে না কিন্তু সেটা তার কোনো কিছু ক্ষতি করবে না। এবং পরবর্তী সময় আসলে সেটাই হলো যেটা সে কল্পনা করছিল, যে এই যে বটগাছটা ছিল সেই বটগাছে যেই মহিলাটা আত্মহত্যা করেছিল তিনি আর কি বারবার মানুষকে ভয় দেখাচ্ছে বা মানুষের সঙ্গে মেলামেশা বা একটা বন্ধুত্বগুলো সম্পর্ক করার চেষ্টা করছে। কিন্তু রুবেল আসলে তারা সব কিছু বুঝে ফেলে এবং সেই বিষয়টাই আবার সেই হুজুরকে গিয়ে বলে। পরবর্তী সময় হুজুর আসলে রুবেলকে একটা তাবিজ পরিয়ে দেয়, যেই তাবিজটা থাকার কারণে রুবেলকে আর কখনোই কোনো দিনও সেই যে আত্মহত্যাকারী মহিলা ছিল সেই মহিলাটা দেখা দেয়নি। তারপর থেকে সেই যে বটগাছটা ছিল সেই বটগাছটার কাছে গিয়ে সে একদিন আর কি ওই বটগাছটা কেটে ফেলে সবাই মিলে এলাকার। তারপর থেকে সেই এলাকাটা জিন মুক্ত বা ভূতমুক্ত হয়। তো দর্শক, আসলে বর্তমান সময় চলতেছে শীতের সময়। এই শীতের সময় আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে, যদি কোনো ভালো লাগার গল্প পছন্দ হয়, সেইটা কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।